দর্শক স্বাগত। আজ আমাদের সাথে আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট মাসুদ কামাল এবং তার পাশে আছেন রাজনৈতিক বিশ্লেষক আবু হেনা রাজ্জাকি এবং সর্বশেষ আছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট মাহবুব আজিজ। আপনাদের তিনজনকে স্বাগত। দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় নির্ধারিত হয়েছে ভোট নিয়ে এত শঙ্কা কেন। শুরুতেই মাসুদ ভাই, আমি আপনার কাছে একটু আসতে চাই। জাতীয় নির্বাচনের ভোট নিয়ে ধারণা থাকলেও গ্রামীণ অঞ্চলের মানুষের কিন্তু এখনো গণভোট নিয়ে কম ধারণা আছে সেই অনুযায়ী। কিন্তু প্রশ্ন উঠছে যে প্রথমবারের মতো এমন অভিজ্ঞতা অর্জন করতে যাচ্ছে নির্বাচন কমিশন। এখন এই অভিজ্ঞতা যে অর্জন করতে যাচ্ছে এবং এত চ্যালেঞ্জ নিচ্ছে, শেষ পর্যন্ত চ্যালেঞ্জ টিকে থাকতে পারবে তো কমিশন? পারবে কিনা এটা আসলে বলা কঠিন। মানে তারা কি করবে, তাদের কতটুকু দক্ষতা আছে, কতটুকু আত্মবিশ্বাস আছে, কতটুকু মেরুদণ্ড আছে, এগুলি সবই তো আসলে কোনোটাই তো পরীক্ষা হয় নাই। এই সাধারণত আমরা দেখি না যে এসএসসি পরীক্ষার আগে একটা প্রি টেস্ট হয়, একটা টেস্ট হয়, তারপরে ফাইনাল পরীক্ষায় যে অবতীর্ণ হয়। এটা কি কারণে করে? যে একটা এক্সপিরিয়েন্স, যেন আমি পারবো এরকম একটা। তো এদের কোনো প্রি টেস্ট হয় নাই, সরাসরি তারা ফাইনালে যাচ্ছে। এবং এমন একটা ফাইনালে যারা যাচ্ছে যেটা নাকি আগের কোনো ফাইনাল এত কঠিন হয় নাই বাংলাদেশের ইতিহাসে। এর আগে কখনো এরকম দুটো গুরুত্বপূর্ণ নির্বাচন একই দিনে হয় নাই, এবার হতে যাচ্ছে। তো তাহলে কি এই নির্বাচন দুটো আলাদা হওয়া উচিত ছিল? প্রশ্ন কিন্তু অনেকগুলো। যে আপনি কি গণভোট আলাদা করতে পারতেন? আলাদা করলে কি ভালো কিছু হতো? অথবা আরেকটা জরুরি প্রশ্ন, যে গণভোটটা করার কি আদৌ কোনো দরকার ছিল? আমি কিন্তু এই তৃতীয় বক্তব্যের পক্ষের লোক। আমি মনে করি গণভোটটাই অর্থহীন একটা প্রজেক্ট। এটা কিছু লোকের গোয়ার্তুমির কারণে এই জিনিসটা হচ্ছে, এবং গণভোটটা করার কোনোই প্রয়োজন ছিল না, এটার কোনোই অর্থ বহন করে না। এবং তারপরেও এই গণভোটটাকে আমাদের সরকার নিজেদের অনভিজ্ঞতার কারণে হোক, অথবা এটাকে কি বলবো, তাদের খারাপ নিয়তের কারণে হোক, কোনটা আমি বলতে পারবো না, তারা এই গণভোটটাকে জটিলতম করে তুলছে। এখানে 4টা প্রশ্ন রাখছে। এই 4টা প্রশ্নের কোনোদিন হা নাতে জবাব হয় না, সিম্পল হয় না। এখানে যে 1 নম্বর যে প্রশ্নটা আছে, আমি একটু বলি আপনাকে। 1 নম্বর যে প্রশ্নটা আছে সেখানে কিন্তু বলা হয়েছে, আপনি কি এই সরকার, নির্বাচন কমিশন এবং সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো সেগুলোতে এই জুলাই সনদ যেভাবে আছে এটাকে আপনি চান কিনা? তো ঠিক আছে, আপনার তত্ত্বাবধায়ক সরকার কীভাবে গঠিত হবে এটা নিয়ে সবাই একমত আছে, মানলাম। কিন্তু যে প্রক্রিয়ায় সাংবিধানিক সংস্থাগুলো গঠিত হবে তার প্রত্যেকটাতে বিএনপির নোট অফ ডিসেন্ট আছে। এখন নোট অফ ডিসেন্টের মানে কি? বিএনপিটা চায় না। আর যদি বিএনপিটা না চায় তাহলে ওইটার মধ্যে ওই সনদে যেটা আছে ওটা যদি এখন যদি কেউ বিএনপির কোনো যদি হা ভোট দেয়, তাহলে কি হলো? বিএনপি যেটা না চায় সেটাকে হা ভোট দিতে হবে। জি, অবশ্যই। আবার বিএনপি যদি না ভোট দেয়, বিএনপি সবাইকে যদি বলে যে আমি তো এগুলি চাই নাই, এগুলির মধ্যে আমার নোট অফ ডিসেন্ট আছে। নোট অফ ডিসেন্ট মানে কিন্তু মানে পরিপূর্ণ আপত্তি, তারা এটা চাই না। এবং না চাওয়াটা আমি মনে করি লজিক্যাল। যেমন উদাহরণ দিয়ে বলি আপনাকে, ওখানে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি কী কী আছে, যেমন পিএসসি, অডিটর জেনারেল, তারপরে আপনার দুদক, তারপরে আপনার মানে বিভিন্ন এই যেগুলো আমি বললাম আর কি, এরকম 5-6টা আছে। এই প্রত্যেকটাতে 7 জনের একটা কমিটি বানানো হয়েছে যারা নাকি এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নিয়োগ করবে। এই 7 জনের কমিটিতে কোনোটাতেই সরকারি দলের কোনো সংখ্যাগরিষ্ঠতা নাই। আচ্ছা, কোনোটা যেমন আছে, যেমন দুদকে 2 জন হলো সরকারি দলের, আর বাদ বাকি 5 জনই হলো হয় বিরোধী দল না হলে দল নিরপেক্ষ। পিএসসিতে 3 জন সরকারি দলের, 4 জন বিরোধী দলের। এখন অবস্থাটা এমন দাঁড়াইছে, আমি যদি মানে আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, যে একটা দৌড় প্রতিযোগিতা হবে, যে ফার্স্ট হবে তাকে দেওয়া হবে রৌপ্য পদক, আর যে সেকেন্ড হবে তাকে দেওয়া হবে স্বর্ণ পদক। হইল? এখন আপনি যদি বিরোধী দল হন তাহলে এই সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো বিরোধী দলের ইচ্ছা অনুযায়ী হবে। তো এই ক্ষেত্রে যদি বিএনপি নোট অফ ডিসেন্ট দেয়, তো বিএনপির আপনি খুব গালাগালি করতে পারবেন। হয়তোবা হতে পারে যে গণতন্ত্রের স্বার্থে এটাই সবচেয়ে ভালো, হতে পারে। কিন্তু এরাও তো একটা পদ্ধতির মাধ্যমে রাজনীতি করতেছে, এরাও তো এটা শুইনা দেখা বাস্তবায়ন করে অভ্যস্ত না। নোট অফ ডিসেন্ট দিছে, ভালো কথা। এখন কোশ্চেনটা হলো, বিএনপির সবাই যদি তাহলে ওর দলের কথা ভাইবা প্রথম কটাতে নোট মনে করি এটা তো আমি চাই না, সেটা না দিলাম। এখন না দিলে কি হবে? এই জুলাই সনদে তো অনেক ভালো ভালো জিনিসও আছে।
জি। যেমন উচ্চকক্ষ আছে, উচ্চকক্ষটা আমি পার্সোনালি খুব পছন্দ করি। উচ্চকক্ষে পেয়ার পদ্ধতিতে হবে নির্বাচন, আমি এটাও পছন্দ করি। এখন যখন আপনি না দিয়ে দিবেন মানে প্রথম প্রশ্নের কারণে, তখন তো বাদ বাকি প্রশ্নগুলিও কিন্তু না হয়ে গেল। তো এটা তো ভাই হয় না। একাধিক অপশনের জন্য একটা হ্যাঁ অথবা না দেওয়া, আপনি সেটা সমাধান করবেন হয় না। এবং তার উপরে কথা হলো, এটা আপনি করতেছেন কেন? কথাটা আপনি করতেছেন কেন? করতেছেন এই কারণে, যখন একটা সংসদ আসবে, সেই সংসদকে আপনি বাধ্য করতেছেন যে তোমার এগুলি বাস্তবায়ন করতে হবে। এই জন্যই তো করতেছেন। সংসদকে আপনি বলবেন যে তোমরা সংসদ সদস্য নির্বাচিত হয়েছে বটে, কিন্তু জনগণ তোমাকে নির্বাচন করার পাশাপাশি তারা এটাও বলছে যে জুলাই সনদে যা যা আছে তোমাদের এগুলি মানতে হবে। আপনি তো এই জন্য করতেছেন, তাই তো? আচ্ছা, এখন আমি একটু পেছনে যাই। জুলাই সনদের এই যে গণভোটটা আপনি করলেন, এই গণভোটটা করার আদেশটা কে দিয়েছে? এটা কি আমাদের সংবিধান আছে? নাই। তো এটা কে দিল আদেশ? এটা হলো গিয়ে রাষ্ট্রপতি এটা অধ্যাদেশ জারি করছে যে এই অধ্যাদেশের বলে এই গণভোটটা হবে। ওকে, হবে। এই অধ্যাদেশটা যদি আগামী সংসদে রেটিফাই না হয়, তারা যদি বলে যে গণভোট করার কোনো দরকার নাই, অথবা এটা মনে করেন আগামী সংসদের প্রথম অধিবেশনে কিন্তু মানে প্রথম যে ইটা হবে মানে অধিবেশন না, মানে প্রথম যে কদিন থাকবে সংসদটা, এর মধ্যে কিন্তু এটাকে রেটিফাই করতে হবে, তা না হলে প্রশ্নের মুখে পড়ে যেত। এখন ধরেন ওরা এই প্রসঙ্গটা তুললই না, অনেক প্রসঙ্গ আছে অন্যগুলো তুলে, এটা তুললই না, না তুলে সংসদ শেষ হয়ে গেল। তাহলে এটা কি হলো? তাহলে গণভোট করার যে যে আইনে বলে আপনি গণভোট করলেন, সেই আইনে তো তাহলে তো পুরো গণভোটের ডালেন ভয়েড হয়ে গেল রে ভাই। কি করতেছে এরা? ধন্যবাদ আপনাকে। জনাব মাহবুব আজিজ, একটু আপনার কাছে এবার একটু আসতে চাই। মাসুদ কামাল ভাই যেটা বলছেন যে গণভোট এই মুহূর্তে অর্থহীন, আপনার কাছ থেকে একটু বুঝতে চাই যে এটা আসলে কেন অর্থহীন হয়ে গেল। জি, ধন্যবাদ। ভাই যেমনটি বললেন, আমি তার সাথে প্রায় পুরো বিষয়ই একমত। শুধু আমি একটু আরেকটা দিক থেকে একটু দেখতে চাই যে সরকার কেন এরকম তালগোল পাকাচ্ছে। তারা যে বোঝে না এটা তো আসলে ভাববার কোনো কারণ নাই, কারণ সকলেই অভিজ্ঞ মানুষ এবং তারা যখন সরকারের বাইরে ছিলেন গণতন্ত্রের প্রতি মানুষের নানান রকম মানবিক কাজের প্রতি তাদের যে দায়বদ্ধতা আমরা দেখে এসেছি, তার সঙ্গে তো ঠিক এই তালগোল খুব মিলছে না। এখন তালগোল নম্বর 1, আপনি যদি গ্রাহ্য নির্বাচনগুলো দেখেন 1991, 96, 2001 এবং 2008, তারপরের 3টি তো আওয়ামী লীগ ছলে বলে কৌশলে প্রতারণার আশ্রয় নিয়েছে। এই 4টি নির্বাচনের যে ভোট সংখ্যা যদি আপনি দেখেন, শতকরা 40 করে বিএনপি এবং আওয়ামী লীগের ভোট। তাহলে তারা যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার বসছে, তারা প্রথমেই কিভাবে বাছাই করলো এই রাজনৈতিক দলগুলোকে? সিপিবি এবং 4টি প্রধান বাম দল তারা বলল যে 72-এর সংবিধানের থেকে যে মূল স্তম্ভ যদি এভাবে বাদ দেওয়ার সিদ্ধান্ত না হয় আমরা যাব না বলে তারা মিটিং থেকে উঠে চলে গেছে। ঠিক এইরকম কোনো প্রসঙ্গে যদি জামাত বা এনসিপি চলে যেত অথবা বিএনপি চলে যেত, সরকার কি কোনো উদ্যোগ নিত না তাদেরকে আনবার জন্য? তাহলে বামদের জন্য কি সরকার কোনো উদ্যোগ নিয়েছে? তাহলে আপনি দেখুন যে এই যে জেস্চারটা সরকারের কি ইঙ্গিত দেয়, তার মানে বাম দলের কোনো প্রয়োজন নাই। অর্থাৎ প্রগতিশীল মুক্তিযুদ্ধের সপক্ষের যারা 71-এর যেই বিস্তৃত প্রেক্ষাপটটি তৈরি করলেন পুরো 60 দশকে জুড়ে, তারা কিন্তু অনুপস্থিত এই 30টি রাজনৈতিক দলের বৈঠকে। অনুপস্থিত জাতীয় পার্টিকে আপনারা অনেকেই বলছেন যে ফ্যাসিবাদের দোসর। তাহলে জাতীয় পার্টি নিশ্চয়ই আওয়ামী লীগের সঙ্গে সহযোগিতা করেছে, অনেক ন্যাক্কারজনক কাজ তারা করেছে। এর সাথে তো অনেক দলেও ছিল, অবশ্যই ইসলামিক দল ছিল। জাতীয় পার্টি। ইসলামিক দলগুলো এখন আবার জামাতের সঙ্গে গিয়ে জোট বেঁধে এখন নানান রকম হইচই করছে, তারা অত্যন্ত প্রগতিশীল হয়ে উঠেছে। তাহলে তাদের ক্ষেত্রে আপনি এক যাত্রায় এক ফল, আর জাতীয় পার্টির জন্য আরেক ফল করবেন কেন? এখন আসুন আওয়ামী লীগের প্রশ্নে, আওয়ামী লীগ গণহত্যার সঙ্গে জড়িত তাদের নেতাদেরকে বিচার করা হচ্ছে এবং এটা খুবই যৌক্তিক, এই বিচারের অবশ্যই তাদের মুখোমুখি হতে হবে। তাহলে জামায়াতে ইসলামী যে একটি জাতির অভ্যুদয়ের পেছনে দাঁড়িয়ে গেল, বিপরীতে দাঁড়িয়ে গেল, 30 লক্ষ মানুষের মৃত্যুর জন্য তারা কাজ করলো এবং নিজের দেশের মানুষের বিরুদ্ধে দাঁড়ালো। 16ই ডিসেম্বরে যে আত্মসমর্পণ দলিল আছে সেখানে লিখিত আছে পাকিস্তানি নৌ, বিমান এবং সেনাবাহিনীর পাশাপাশি সিভিল আর্মড ফোর্সেস আত্মসমর্পণ করেছে। এই সিভিল আর্ম ফোর্স কারা? এই জামাতে ইসলামী, আল বদর, আল শামস।
এবং সেটা 14ই ডিসেম্বরে কি ঘটনা তারা ঘটিয়েছে, সেইগুলো যদি আপনারা কোনো রকম অ্যাড্রেস না করেন, সরকার কি একবারও বলেছে জামাতের এই ঘটনাগুলো নিয়ে? কোনো কিছু নিয়ে তাহলে তাদের তৎপরতা থেকে আমরা কি বুঝতে পারি যে আমরা একটি বিভাজিত রাজনৈতিক সংস্কৃতির দিকে এগিয়ে যাচ্ছি, যেই বিভাজন আমাদের পরিষ্কার করছে যে একদিকে থাকবে ডানপন্থারা এবং আরেকদিকে বামপন্থী এবং প্রগতিশীলরা অনুপস্থিত থাকবে। তার ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ মানিকগঞ্জে যে বাউলকে পানিতে ফেলা হচ্ছে, একগুচ্ছ বাউলকে জেলে দেওয়া হচ্ছে, তার আগে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা হয়েছে, আপনার ঐতিহাসিক নিদর্শন, স্মৃতিময় নিদর্শন, স্থাপনা, মাজার লাগাতার ভাঙচুর করা হয়েছে। 32 নম্বর দুদিন ধরে ধানমন্ডির 32 নম্বর ভাঙা হয়েছে বুলডোজার দিয়ে। সরকারের ভ্রুক্ষেপ করার প্রয়োজন বোধ করেন নাই সরকার। তাহলে এগুলো কি ইঙ্গিত দেয়? ইঙ্গিত দেয় যে বাংলাদেশের রাজনীতি আগামীতে একটি বিভাজিত সংস্কৃতির মধ্যে যাতে পড়ে, এবং সেখানে একপাশে থাকবে সাম্প্রদায়িক শক্তি। বিএনপির নামে মাত্র আছে, এই কারণে নামে মাত্র, কারণ বিএনপি আপনি দেখুন যে তারা রাউজান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় অন্তর্দ্বন্দ্বে ক্ষতবিক্ষত। বিশ্ববিদ্যালয়ে যেই ভোটগুলো হলো সেখানে কিন্তু জামাত শিবিরের ছাত্র সংগঠন জিতে যাচ্ছে। আপনি প্রশাসনের অবস্থাটা দেখুন, এখন নানান রকম লটারির কথা শুনতে পাচ্ছি, বিভিন্নভাবে অনেক ধরনের চাপ প্রয়োগ করা হচ্ছে জামাতে ইসলামী এবং অন্য ইসলামিক পক্ষগুলো থেকে। সেই চাপগুলো কিন্তু সরকার আবার রাখছেন। সবচেয়ে বড় কথা, দেশের যে সাংস্কৃতিক যে একটা বিপর্যয় ঘটে গেছে, আমাদের যারা অগ্রগণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব তাদেরকে ধরে ধরে ফ্যাসিবাদের দোসর বলা হচ্ছে। মুক্তিযুদ্ধের কথা বলা হলেই তাকে বলা হচ্ছে আওয়ামী লীগের দোসর। মুক্তিযুদ্ধ কি আওয়ামী লীগের পৈতৃক সম্পত্তি নাকি? এটা কি আওয়ামী লীগের একক সম্পত্তি? এই 32 নম্বর কি শেখ হাসিনার ব্যক্তিগত বাসভবন? এটা বাংলাদেশের ইতিহাসের সাথে সম্পৃক্ত একটা গুরুত্বপূর্ণ স্থাপনা। আমাদের সন্তানেরা সঙ্গীত শিখতে পারবে না, আমাদের সন্তানদের মুক্তিযুদ্ধের কথা জানতে পারবে না। মুক্তিযুদ্ধের কথা বলা হলে বলা হবে এই পুরনো প্যাচাল আর শুনতে চায় না এই জেনজে। তো জেনজিরা কি শুনতে চায়? ভারত প্রীতির বিরুদ্ধে বলা হচ্ছে, খুবই সঙ্গত প্রস্তাব। ভারতের সঙ্গে তো আমাদের খুব প্রীতিপূর্ণ জায়গা থাকবার কিছুই নাই, তাহলে তো আমরা তাদের অঙ্গরাজ্যই হতাম। ভারতের সাথে যেভাবে আমরা যাব না, তাদের চোখে চোখ রেখে যেভাবে আমরা কথা বলবো, পাকিস্তানের সাথেও আমরা ঠিক এই একই কাজটি করতে চাই। কিন্তু পাকিস্তানের সাথে নানান রকম প্রীতিময় সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি। তাদের যে লাগাতার শিল্পীরা আসছে, কোথায় সেখানে আমরা তো কোনো কথা শুনতে পাচ্ছি না। তাহলে আপনি সাংস্কৃতিক একটা রাষ্ট্র চেহারা কিভাবে দাঁড়ায় তার মূল স্তম্ভ থেকে? আমাদের চেহারাটা দাঁড়িয়েছে কোথায়? 71 সালে। তার আগের 23 বছরের যে বিরোধ পাকিস্তানের সাথে, এটা কি বিরোধ ছিল কি আমাদের আপনাকে আমার পছন্দ হয় না এরকম প্রেম বিরহের বিরোধ ছিল নাকি? বিরোধ ছিল জাতিগত, সাংস্কৃতিকগত বিরোধ ছিল। তারা আমাদেরকে পদানত করে রাখতে চেয়েছিল, আমাদেরকে উপনিবেশ বানিয়েছিল, আমাদেরকে আগ্রাসনের মধ্যে ফেলেছিল। আমরা সেগুলা মানিনি, আমরা বিদ্রোহ করেছি। প্রথমে 52 সালে ভাষা আন্দোলন নিয়ে, তার ধারাবাহিকতায় 69 হয়ে 71 সালে গেছে, রক্তাক্ত মুক্তিযুদ্ধ হয়েছে। আমরা 4টি মূলনীতি পেয়েছি সেই মুক্তিযুদ্ধের মাধ্যমে। তার একটি অন্যতম ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র। এই ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র আমাদের বাংলাদেশকে পাকিস্তান থেকে আলাদা করেছে, ভারত থেকে আলাদা করেছে। আমরা এই চেতনাগুলোকেই বিসর্জন দিয়ে আসলে কোন দিকে যাচ্ছি? আরেকটি কথা হচ্ছে, এই যে গণভোট যেমন অপ্রয়োজনীয়, একই সাথে অপ্রয়োজনীয় সরকারের এই অহেতুক জবরদস্তি। এই অহেতুক জবরদস্তি একটি কর্তৃত্ববাদের ইঙ্গিত করে। আপনাকে 270 দিনের মধ্যে এটাকে পাস করতে হবে, না হলে এটা অটোমেটিক পাস হয়ে যাবে। একটা সার্বভৌম সংসদের উপরে আর কি করে আপনি জোর করতে পারেন? তাহলে সংসদ সদস্যরা করবেন কি সেখানে গিয়ে? আরেকটি কথা হচ্ছে, আপনার যে গণতন্ত্র, সেখানে অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ প্রয়োজন সকলের। আপনার 24-এর গণ অভ্যুত্থানের মূল চেতনাই ছিল সকলের সমমর্যাদা, সকলের সম অধিকার, যেটা আওয়ামী লীগ গত 16 বছরে মানেনি। সেই জন্যই তো সব শ্রেণী পেশা সবাই মিলে, এখানে কেউ একক কোনো কর্তৃত্ব নিতে পারবে না। এখন অনেকের কথা শুনি আমরা করেছি। আমরা সকলে মিলে এই কর্তৃত্ববাদের বিরুদ্ধে দাঁড়িয়েছি সমমর্যাদার জন্য। আজকে যেই পথে সরকার গেছে, সেটা হয়তো সাময়িকভাবে কোনো একটা উদ্ধার হতে পারে কিছুদিনের জন্য, কিন্তু একটা চির বিভাজিত সংস্কৃতির দিকে আমরা যাচ্ছি, রাজনৈতিক সংস্কৃতির দিকে, যেটা আমাদেরকে অবশ্যই পারস্পরিক সংঘর্ষের দিকে নিয়ে যাবে। ধন্যবাদ জনাব মাহবুব আজিজ। আমি আবু হেনা রাজ্জাকি ভাই, আমি আপনার কাছে একটু আসতে চাই। মাহবুব আজিজ ভাই যেটা বলছিলেন যে বাংলাদেশের রাজনীতি ভবিষ্যতে বিভাজিতর দিকে যাচ্ছে, আপনারও কি তাই মনে হচ্ছে, অথবা আপনি কি বলবেন এই বিষয়ে? নাম্বার 1, আমি কোনো ভবিষ্যৎবাণী করতে পারি না। নাম্বার 2, মাসুদ কামাল ভাইয়ের কিছু বক্তব্য আমি শুনলাম, মাহবুব আজিজ ভাইয়ের বক্তব্য শুনলাম।
যেমন মাহমুদ আজিজ ভাই এক জায়গায় বললেন সব শেষের দিকে আইসে সকলে মিলে আমরা করেছি, মানে আপনি যদি জুলাই আন্দোলনটাও বলেন সকলে মিলে করেছি, ইট ইজ ট্রু। তো প্রশ্ন হচ্ছে সকলে মিলে তো আমরা কাকে তাড়াইছি? বৈষম্য বিরোধী শক্তি বলেন, ফ্যাসিস্ট বলেন, যা কিছু বলেন, কিন্তু তাকে তাড়ানো মানে তো মুক্তিযুদ্ধ তাড়ানো না। মুক্তিযুদ্ধের সাথে তার যে কোনো সম্পর্ক ছিল না, মুক্তিযুদ্ধের চেতনার সাথে যে তার কোনো সম্পর্ক ছিল না, সেটাই উনি স্টাবলিশ করছেন 16 বছরে। সুতরাং মুক্তিযুদ্ধের শক্তি, সপক্ষের শক্তি বা মুক্তিযুদ্ধের চেতনা এটা চিরস্থায়ী একটা বিষয়। ওই সরকারকে তাড়ানোর মানে কিন্তু এই নয়। কিন্তু যখনই সরকারটার কথা আসে তখন তো প্যারালাল দুটো কথা চলে আসতে পারবে না। মুক্তিযুদ্ধের চেতনা সম্পূর্ণ আলাদা, 18 কোটি লোকের চেতনা। কেউ বিশ্বাস করে ধারণ করুক, না বিশ্বাস করে ধারণ করুক, এটা আমার ইতিহাস। প্লাস 24-এ যারা আন্দোলন করে হিরো যারা হয়েছে, তর্কের খাতিরে বলছি, জুলাই আন্দোলনে যে ছাত্রগুলা হিরো হয়েছে, কিংবা এখনো যারা 24 নিয়ে কথা বলতে, শুধুমাত্র 24 নিয়ে কথা বলে, তাদেরকেও যদি আপনি লিখতে দেন যে তুমি বাংলাদেশের ইতিহাস লেখো, কারো পক্ষে সম্ভব না সেই 47, 69, 71 বাদ দিয়ে ওগুলাকে লিখে এসে 24-এ আসতে হবে। সুতরাং আমরা যে কথায় কথায় বলি ওটা বাতিল, ইট ইজ রং। কেউ পারবে না, কেউ না। একটা লোক বাংলাদেশ স্বাধীনতা বিশ্বাস করেন, এর লোকও যদি খুঁজে পান, তাকেও যদি লিখতে বলেন, তাকে ওগুলো লিখতে হবে। সুতরাং আমাদের এখান থেকে আমাদের শুরু করা উচিত। বিভাজনের বিষয় নাই আর, এইটা বলা মানে বিভাজন তৈরি করা। এবার আসেন গণভোট। মাসুদ কামাল ভাই বলছেন গণভোট সংবিধানে নাই। ইয়েস, আমি একমত। গণভোটে এটাও নাই যে ফেব্রুয়ারি 26-এ নির্বাচন হবে, সংবিধানে নাই। সংবিধানে এটাও নাই যে সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে আছে, নাই। তাহলে আমি কোন সংবিধানে নির্বাচন করতে যাচ্ছি? 7 মাস আগে যেটা চিৎকার করছি, আজকে সেটা এস্টাবলিশড। সংবিধানে কেউ নাই। সংবিধান কোনটা হচ্ছে? ইউনূস সাহেব যেটা বলে আসতেছে এবং সব রাজনীতিবিদরা মেনে নিছেন। ফাইনালি গণভোটে যখন রাজনীতিবিদরা আসছেন, আপনার ফিরে আসার পথ নাই। সংবিধান অনুযায়ী তাহলে তো 5 বছর পরে ভোটের কথা। 5 বছর পরে ভোটের কথা যেমন একদিক, আরেক দিক যে সংসদ ভেঙে গেলে পরবর্তী 90 দিনের মধ্যে, কোনো কারণে না হলে আরো 90 দিন আপনি নিতে পারেন, 180 দিনের তাতে মধ্যে। 180 দিন। আপনি ফেব্রুয়ারি 2026-এ কিভাবে নির্বাচন করবেন? অ্যাবসলিউটলি সংবিধানে নাই। আমি 7 মাস ধরে বলছি, আমি অনেক কথা শুনেছি, কমেন্ট শুনেছি, কিন্তু আজকে স্টাবলিশড। বাংলাদেশে কেউ না এসে বলতে পারবে আমরা ওই সংবিধান মোতাবেক নির্বাচন করতেছি। সংবিধান স্থায়ী না, পরিবর্তনশীল। আপনার ঘরের ফার্নিচার পরিবর্তনশীল, আপনার নিজের চলাফেরার মানসিকতা পরিবর্তনশীল। আপনি একসময় যে রঙের কাপড় ভাল লাগে, একটা সার্টেন এইজে এসে ওই কাপড়টা ভাল লাগে না। আপনার একটা লেভেলে এক একটা জিনিস চেঞ্জ হয়। কাজে আমরা এগুলোর একটা ভেগ টার্ম ইউজ করি। উইল অফ দ্য পিপল ইজ গণভোট, উইল অফ দ্য পিপল ইজ কনস্টিটিউশন। এবং যখন গণভোট হয় জনগণের দাবিতে, সেটা ওই যে আইন বাইন্দা দিছে 180 দিনের মধ্যে করতে, নো। গণভোট পাস করার পর ইট ইজ ফাইনাল। এটা যে সংসদে আবার অ্যাপ্রুভাল দিতে হবে, দ্যাট ইজ অলসো রং। সংবিধানের ঊর্ধ্বে গণভোট। গণভোটের রিটার্ন ফর্মটা আপনার সংবিধান, গণভোটের রেজাল্টটা। তাহলে আমরা যাচ্ছি কোথায়? সংবিধান মোতাবেক আমরা কেউ নাই। তাহলে একটা জাতি যখন 8 মাস বৈশা, এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশে কোনো সংস্কার হয় নাই। প্রস্তাব ছিল সেইগুলোকে একত্র করার জন্য সংস্কার এবং ঐক্যমত্য কমিশন বানানো হয়েছিল। দীর্ঘ 8 মাস পর তারা ব্যর্থ। এবং গণভোটের দাবি কিন্তু আবারও বলছি, রাজনৈতিক দলগুলো এস্টাবলিশ হয়ে আমরা গণভোট করব। কেউ ফিরে আসতে পারবে না, নো ওয়ে, আপনাকে করতেই হবে। আবার যদি বলেন গণভোট আর নির্বাচন একই দিনে, বড় দলের দাবি ছিল একই দিনে, আসছে তো একই দিনে। বরং গণভোট যদি আগে হইতো তাইলে কি হইতো? গণভোটের পরে যেটা এস্টাবলিশড হইতো, তার আলোকে আপনি নির্বাচন করলে আপনি নির্বাচন বৈধতা পাইতো। আপনি এখন তো নির্বাচন করতেছেন, একই দিনে গণভোটও করতেছেন, দুইটাই সংবিধানের বৈধতা কোনটা কিভাবে পাবেন? আপনি বৈধতার সংসদ নির্বাচনটাই পাবেন কিভাবে? জি, আপনি বৈধতা পাওয়ার উপায়টা কি? 3 নম্বর আসেন, আমি আপনাকে যেটা বলি যে এই সরকার গণভোটে গেল কেন, একটা প্রশ্ন আসছে। সরকার কি প্রস্তাব দিয়েছিল আমরা গণভোট করব? নো, রাজনৈতিক দল থেকে আসছে। আসার পর আমি যাব না, আমরা করব না, আমি করব। ফাইনালি কি করলো? একমত হইতে পারে নাই, সরকারকে দায়িত্ব দিল। সরকার আবার 7 দিনের জন্য ফেরত দিল। ফেরত দেওয়ার পর আবার বলতে হলো সরকার সিদ্ধান্ত নেয়। সরকার সিদ্ধান্ত নিছে এবং এই সিদ্ধান্তের সাথে দায়িত্বশীল বড় দলের যেটা দাবি ছিল সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে, তো সেই দিনই তো হয়েছে। সুতরাং বিচক্ষণতা কোথায়? আমরা যে এই সরকার তো আউটস্টেড, চলে যেতে বাধ্য সে,
কিন্তু আমরা তাকে গালাগালি না করে আমরা যে গত 8 মাসের সিদ্ধান্ত যাইতে পারি নাই, আমরা প্রাজ্ঞ বিজ্ঞ রাজনীতিকবিদগুলো কি করলাম? এই গণভোট রাজনৈতিক দলের সিদ্ধান্ত, এই একই দিনে গণভোট এবং সংসদ নির্বাচন রাজনৈতিক দলের সিদ্ধান্ত, সমাধান তাদেরকে করতে হবে। নয় যদি কোনো বিশৃঙ্খল হয় তার দায়িত্ব রাজনীতিবিদদের দিতে হবে, সাফারার তারাই হবে, ধন্যবাদ আমরাও আপনাকে। সাফারার হব। ইউনূস সাহেবরা চলে যাবেন, আরামসে চলে যাবেন, ধন্যবাদ ওনাদের কোনো আপনাকে। টেনশন নেই। জনাব মাসুদ কামাল ভাই, আমি আপনার কাছে একটু আসতে চাই। আবু হেনা রাজ্জাকি ভাই যেটা বলছিলেন যে সংবিধানে নেই, তাহলে কি সামনের নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন তৈরি হবে কিনা? না, রাজ্জাকি ভাই যেটা বলছেন সেটা একদিকে ঠিক আছে, আবার আরেকদিকে আমি তার সঙ্গে একমত না। উনি বলছেন সংবিধানও তো নাই, নাই তো নাই, সংবিধানে অনেক কিছু আমরা মানি না, ঠিক আছে মানি না। তাহলে সরকার কেন বলে এটা একটা সাংবিধানিক সরকার? সরকার তো বলে, সরকার তো কি বলে? যেদিন তারা জুলাই ঘোষণাপত্র প্রকাশ করলো ওটা পড়ে দেখেন, ওটা 20 নম্বর ধারায় কি আছে। তারা বলছে আমরা একটা সাংবিধানিক সরকার। হ্যাঁ হ্যাঁ বলছে। একটা, হ্যাঁ বলছে, হ্যাঁ, দেখেন আপনি। এখন যদি বলে থাকে আমি একটা সাংবিধানিক সরকার, তাহলে তো আমার দায়িত্বটা কি? হুম। আমার দায়িত্বটা সংবিধানটাকে সমুন্নত রাখা। আচ্ছা ঠিক, তাহলে সরকার যদি না বলতো আমাকে কোনো আপত্তি ছিল না। সরকার যদি বলতো অন্য অন্য সামরিক শাসকদের মতো যে আমি সংবিধানকে স্থগিত করে দিলাম, দিয়ে তারপর তারা তাদের মতো কাজ করতো, যা ইচ্ছা তাই করতে পারতো, যে নাকি জিয়াউর রহমান করছে, এরশাদ করছে, তো ওটা তারা বলে নাই কেন? তারা বলে নাই কেন? তারা বলছে যে আমি একটা সাংবিধানিক সরকার। এখন বলতেছে পিপুলস উইল, খুব ভালো কথা, পিপুলস উইল অবশ্যই ইম্পর্টেন্ট। পিপুলস উইল যে গণভোট, এটা আপনি পাইলেন করে পাই? বলেন যে না, ঐক্যমত্য কমিশনের রাজনৈতিক দলগুলো মিলে আমরা বলছি। এখানে কয়টা দল ছিল? 25-26টা দল। তাহলে বিশাল বিতর্ক তো। এই যে তাহলে যে তাহলে তো মোট কোনোটাই হয় নাই, আমি বলতেছি, মাসুদ ভাই, আমাদের এখানে তো আমাদের তাহলে তো না, কিছুই হয় নাই। কিছু হয় নাই তো আমি ওটা বলতেছি। আমাদের এখানে নিবন্ধিত দল যখন তারা ছিল তখনই ছিল 52টা, তো অর্ধেকও তো নাই এখানে। সেই তো কথা, তো হইলো কি? তাহলে কেমন হইলো? একদিন কি আপনি হইলো? জাতীয় ঐক্যমত্য করছেন, কি ঐক্যমত্য করছেন? যদি বলতেন পলিটিক্যাল পার্টিগুলির ঐক্যমত্য, আমি কিছু বলতাম না। আপনি বলছেন জাতীয় ঐক্যমত্য। জাতি কাহাকে বলে? জাতি কাহাকে বলে? সমস্ত পলিটিক্যাল পার্টি যারা মেম্বার তারাই কি জাতি? এই জাতিতে আর কেউ নাই যারা কোনো রাজনীতি করে না? আর নাই। বিএনপি, আওয়ামী লীগ, জামাত, এই 3 দলের যত কর্মী সমর্থক আছে যোগ করলে 1 কোটি হবে না। যদি কর্মী সমর্থক ধরি, যোগ করলে 1 কোটি হবে না। এর বাইরেও তো অনেক লোক আছে যারা নাকি এদেরকে ভোট দেয়। ওরা আবার 5 বছর পরে আরেকজনকে ভোট দেয়, এই জন্য তো 5 বছর পর দল চেঞ্জ হয়, গভর্নমেন্ট চেঞ্জ হয়। ওইগুলো তো ফ্ল্যাকচুয়েট করে। ওরা কি জাতির পার্ট না? এটা জাতীয় ঐক্যমত হয় কেমন করে? আচ্ছা ঠিক আছে, আপনি বিএনপিটা আওয়ামী লীগের আর রাখবেন না, আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড রাখবেন না, রাখেন না। আওয়ামী লীগ রাজনৈতিক কর্মকাণ্ড নাই, আওয়ামী লীগের মতামত আছে। এই জাতীয় ঐক্যমত তখন হইতো যদি এখানে আওয়ামী লীগকে আপনি ডাকতেন। আওয়ামী লীগ তো আপনি নিষিদ্ধ করেন নাই, রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করছে। ঠিক আছে, তারা রাজনৈতিক কর্মকাণ্ড, মিছিল, মিটিং কিচ্ছু করবে না। তো ঐক্যমত্যে মিটিংয়ে তারা আসতে পারতো, আসলো না কেন? ডাকলেন না কেন? আচ্ছা বাদ দেন, আওয়ামী লীগ আলাপ বাদ দেন, জাতীয় পার্টিকে ডাকলেন না কেন? জাতীয় পার্টিকে তো আপনি নিষিদ্ধ করেন নাই। তাদের পার্টিগুলো তাদের মতামত কোনো মূল্য নাই, তাদেরকে ডাকলেন না কেন? বাদ দেন, জাতীয় পার্টির স্বৈরাচারী দোষ ছিল। কাদের সিদ্দিকীর জনতা পার্টিকে ডাকলেন না কেন? বলেন, কাদের সিদ্দিকী যে পার্টি, ও তো স্বৈরাচারী দোষ ছিল না, তো ওই ডাকলেন না কেন? তার মানে আপনি সিদ্ধান্ত দিচ্ছেন যে আমি মনে করি এই দলগুলো ফ্যাসিস্ট। আপনি কেন মনে করেন? আপনি কি ভিত্তি? আপনি ব্যাখ্যা করবেন না। ওকে ফাইন। তারপরে আমি প্রশ্ন করি, আপনি কে মনে করার? এই অথরিটি আপনাকে কে দিল? কিসের দিল অথরিটি? কিসের জাতীয় ঐক্যমত্য? আপনি আপনার পছন্দের লোকগুলিকে নিয়ে বিদেশ থেকে একজন লোক আমদানি করছেন, মহাজ্ঞানী। সে মহাজ্ঞানী এসে সবাই ক্লাস দেয়। আমি তো বলি ওটা সবাই পলিটিক্যাল পার্টিগুলিকে রিমান্ডে নিছে, নিয়ে প্রতিদিন সকালবেলা খাওয়াই দাওয়ায় আলাপ সালাপ করে দেয়। এই পলিটিক্যাল পার্টিগুলি কোনো মেরুদণ্ড নাই আমি মনে করি। এই পলিটিক্যাল পার্টি বিএনপি, জামাত, যতগুলি পার্টি আছে, এদের কোনো মেরুদণ্ড আছে বলে আমি মনে করি না। আমি জাতি হিসাবে, দেশের একজন নাগরিক হিসাবে এদের কর্মকাণ্ড, এদের আচরণ, কথাবার্তা, পলিটিক্যাল পার্টির আমি খুব লজ্জিত যে এরা আমাদের পলিটিক্যাল পার্টি। একটা আমেরিকা, আপনি এখন আলিয়ার নাম দিয়ে আপনি গুগলে সার্চ দেন, দেখেন কি আসবে আমেরিকান পলিটিক্যাল সায়েন্টিস্ট আলী রিয়াজের নাম। আপনি এখন গুগলে সার্চ দিয়ে দেখেন, আমেরিকান পলিটিক্যাল, একজন আমেরিকান পলিটিক্যাল সায়েন্টিস্ট এসে নিয়ে আমাদের সমস্ত পলিটিক্যাল পার্টিগুলিকে রিমান্ডে নিয়ে প্রতিদিন আলাপ করে, আর হাসি মুখে খাওয়া দাওয়া করে চলে আসে।
এতে করে মেরুদণ্ড আছে। সারপ্রাইজিং না? আমি বললাম যে এই পলিটিক্যাল পার্টিগুলোর উপর মেরুদণ্ড আছে। জি, ধন্যবাদ আপনাকে। জনাব মাহবুব আজিজ, আমি আপনার কাছে একটু আসতে চাই। মাহবুব কামাল ভাই যেটা বলছিলেন, মাসুদ কামাল ভাই যেটা বলছিলেন যে এই সরকার যখন শপথ নিয়েছে এবং তখন তারা বলছিল যে তারা সাংবিধানিক সরকার। সাংবিধানিক সরকার যা সিদ্ধান্ত নেবে তাই তো সাংবিধানিক হবে, তাহলে এটা অবৈধ হওয়ার কারণ কি? আবু হেনা রাজ্জাকি ভাই বলছিল যে তারা বিভিন্ন যে দায়িত্ব নিয়েছে এগুলো তো অবৈধ সংবিধানে বলছে, নেই। সংবিধানের বাইরে আছে, সংবিধানের বাইরে, সংবিধানের বাইরে মানেই তো এটা এক প্রকার অবৈধ বিষয়। এটা ব্যাখ্যা আমরা দিব। জি, আচ্ছা, দেখুন যে বিড়াল সাদা কি কালো এটা বেশি গুরুত্বপূর্ণ না বিড়াল ইঁদুর ধরতে পারে কিনা সেটা দিয়ে কিন্তু বিড়াল চেনা যায়। আপনি এই সরকার কিভাবে এসেছে, কোন প্রক্রিয়া এসেছে সবাই আমরা জানি, এবং যদি সরকার সংবিধানের বিরোধী হতো তাহলে তো আর রাষ্ট্রপতির কাছে শপথই নিত না। সে রাষ্ট্রপতি আবার আওয়ামী লীগের নির্বাচিত রাষ্ট্রপতি, কাজে ওই শপথ নেওয়ার সাথে সাথে তো ওই বিতর্ক শেষ। তারপরে যেই এতদিন ধরে চলছে প্রায় 8-9 মাসের যেই তাদের লাগাতার আলোচনা, এবং সেখান থেকে এটা মাসুদ ভাই যথার্থই বললেন যে এইটার যে ফাফা পরিস্থিতিটা, যে 30টি রাজনৈতিক দলের অনেক দলের দ্বিতীয় বা তৃতীয় ব্যক্তির নামই আমরা জানি না। অনেকেই বলেন যে আমার পরিবারে যত সদস্য ওই একটি রাজনৈতিক দলের সেই পরিমাণ কর্মী নাই। এই হচ্ছে আমাদের এই 30টি রাজনৈতিক দলের অবস্থা। তো 7-8টি দল বাদে আসলে সেখানে আমরা নাম জানি না। তো এই কজন বসে রাষ্ট্রের মূল নীতি পরিবর্তন করে ফেলছেন, এর চেয়ে বড় তামাশা হয়? এবং সেটা মুক্তিযুদ্ধকে আপনার বিসর্জন দেবার কাছাকাছি চলে যাচ্ছেন। যতই আজকে এটা হালকাভাবে দেখা হোক না কেন, মুক্তিযুদ্ধে অর্জিত আমাদের রাষ্ট্রের মূলনীতি এই কয়জন কোন ভিত্তিতে, কোন ম্যান্ডেটের ভিত্তিতে বাদ দেওয়ার এখতিয়ার রাখেন? তার তো একটা প্রস্তাব দিতে পারতেন যে হ্যাঁ আমরা এরকম মনে করছি, নির্বাচিত সংসদে আপনারা এটা নিয়ে আলোচনা করতে পারেন। তা না, তারা পরিবর্তন করে নোট অফ ডিসেন্ট যেগুলো ছিল সেগুলোও তারা নিজ দায়িত্বে বাদ দিয়ে, এবং সেটা যখন বলা হলো বিএনপির পক্ষ থেকে যে আমাদের নোট অফ ডিসেন্স বাদ দিয়ে দিয়েছে, ডিসেন্টগুলো, আমরা এটা প্রতারণার সামিল জাতির সাথে, এটা কিন্তু তারা বলেছে বিএনপির পক্ষ থেকে। তাহলে যখন রাজনৈতিক দলের সাথে প্রতারণা করা হচ্ছে এবং সেটা বৃহত্তর প্রেক্ষাপটে পুরো জাতির সাথেই প্রতারণা নয় কি? আপনি কি করে পারেন এটা? এবং রাজ্জাকি ভাই যেটা বললেন, কাপড় বদলানো হয়, ফার্নিচার বদলানো হয় পুরনো হয়ে গেলে। ভাই, কাপড়, ফার্নিচার আর মগজ এক জিনিস না। আপনি মগজ পুরনো হয়ে গেলে বদলে ফেলবেন? আপনার আত্মা, হৃৎপিণ্ড বদলে ফেলবেন? না না না, বাদ দিতে হয় না, হৃৎপিণ্ড বাদ দেওয়া যাবে না। আমি বলছি কোনটা আমি মিন করি। আপনি আপনার সময় কথা বলেন প্লিজ, আমি একটু বলে নেই। কাপড়টা পরে আপনি কাপড় আর ফার্নিচারের সাথে একটা দেশের যে দর্শন, একটা সাংস্কৃতিক মান, একটা চেতনা মিলালে চলবে না। যদি আমরা ধর্মনিরপেক্ষতাকে বাদ দেই তাহলে আমরা পাকিস্তানের সঙ্গেই যুক্ত হই না কেন? আপনারা তো অনেক গণভোটের ব্যবস্থা করছেন নিজেরা। ঠিক আছে, সাংস্কৃতিক যে অধঃপতনের দিকে আমরা যাচ্ছি, যে সাম্প্রদায়িক উত্থান আমরা দেখতে পাচ্ছি, আপনারা হয়তো ভবিষ্যতে এমনই একটা গণভোট চেয়ে বসবেন, আমরা কি পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়ে যাব? 69 এবং 71-এ তো এই ফ্যাসিস্টরা খুব ভুল করেছিল। চলেন একসাথে হয়ে যাই। কথায় কথায় মুক্তিযুদ্ধের সাথে ফ্যাসিস্টকে যুক্ত করে দেওয়া হচ্ছে তো। তার মানে কি যাবে ভবিষ্যতে? আমরা কি পেছনের দিকে হাঁটবো? আমাদের এক দলের জামায়াতের আমির বলছেন মেয়েরা 5 ঘন্টা কাজ করতে পারবেন ওনারা জয়ী হলে। তার মানে কি আরো যখন সময় যাবে তারা 4 ঘন্টা 2 ঘন্টা করে 0 ঘন্টায় পৌঁছাবেন, যে কাজই করার দরকার নাই? তারা বলছেন বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাই নারী ঘরেই সুন্দর, নারী ঘরের রানী, এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে। নারীদের যে কটূক্তি করা হচ্ছে অবিরাম। আচ্ছা, সরকার যে এত প্রগতিশীল সরকার আমাদের, আমেরিকান সব অধ্যাপক, নারী সংস্কার কমিটি কোথায় গেল? নারী সংস্কার কমিশনের যে রিপোর্ট জমা দেওয়া হলো, প্রধান উপদেষ্টা বললেন যে যেগুলো দ্রুত গতিতে কার্যকর করা সম্ভব আমরা অনতিবিলম্বে সেগুলো কার্যকর করছি। পরদিন হেফাজত সহ ইসলামিক দলগুলো যে সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল এক ধমক দিল, সেই ধমকের সাথে সাথে সেটা নারী সংস্কার হিমাগারে চলে গেছে। তার মানে এখানে কি পরিস্থিতি হতে যাচ্ছে? আমরা কেন আশঙ্কায় পড়ব না? যে পরিস্থিতি যাচ্ছে, আগামীতে আমরা এইভাবে কথা বলতে পারবো কিনা, আমরা এইভাবে চিন্তা করতে পারবো কিনা, এটা নিয়েও আমাদের ভয় আছে। আমাদের প্রাথমিক বিদ্যালয়ের বই পুস্তকের সিলেবাসে পরিবর্তন করা হয়েছে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে, এবং এই সব কিছুর জন্য আওয়ামী লীগকেও পরিবর্তন করে দিনের ভোট রাতে এই বিষয়টি অন্তর্ভুক্ত করা চিন্তা ভাবনা হচ্ছে। মানে
পাঠ্যপুস্তকে হ্যাঁ, এখন পাঠ্যপুস্তক এগুলো ঠিক আছে, যে যে ঘটনাগুলো ঘটেছে 16 বছরে সেগুলো তো অবশ্যই শিশুদের তরুণদের জানতে হবে। এর আগে ঘটেনি। গত 50 বছরের ইতিহাস আমাদের রাজনৈতিক রক্তাক্ত ইতিহাস। আমাদের কোন রাজনৈতিক দলের হাতে রক্ত নেই? আমরা যে 8-10 বছর ধরে সামরিক শাসনগুলো এখানে চলেছে, সেটা কোন সংবিধানের ভিত্তিতে হয়েছে? সেগুলো থাকবে না ইতিহাসে? এই তো সেদিনের ইতিহাস। 2006 সাল থেকে 2 বছর যে এরকম রক্তারক্তি ঘটলো রাজপথে, একটা তত্ত্বাবধায়ক সরকার থাকবে কি থাকবে না, 111 চলে এলো, সেগুলা কারা করেছিল? কোন রাজনৈতিক দল করেছিল? তো সেই ক্ষেত্রে সবাই শুধুমাত্র আওয়ামী লীগকে দোষ দিলে তো হবে না। অবশ্যই আওয়ামী লীগ খুব বড় দুরাচার করেছে। অবশ্যই শেখ হাসিনা যা কর্তৃত্ববাদী শাসন করেছেন, স্বৈরাচারী শাসন করেছেন, সেটার জন্য তাকে শাস্তি পেতে হবে। কিন্তু তার মানে এই না যে আমরা এই সুযোগে একটা বড় একটা অংশকে সমাজের বাইরে থেকে বঙ্গোপসাগরে ছুঁড়ে গিয়ে ফেলে নিক্ষেপ দেয়। করব। আমার ভাই যদি 5টি হয়, সেই 2 ভাই যদি চোর হয়, আমি বলতে পারি না যে আমার বাপের সম্পত্তি থেকে তাকে বাদ দেব। আমি সেই চোরের জন্য শাস্তি দিয়েও তাকে তার সমাজে তার কথাবার্তা থাকতে হবে, কণ্ঠস্বর সজাগ রাখতে হবে। আমাদের এই সমাজে সকলের অংশীদারিত্ব থাকবে, সেটাই 24-এর গণঅভ্যুত্থানের প্রধান আকাঙ্ক্ষা। আওয়ামী লীগ যেভাবে আমাদেরকে 16 বছরে হাতে জুতো ধরিয়ে দিয়েছিল, সেই জুতো যে ক্ষমতায় যায় সেই আমাদের হাতে জুতো ধরিয়ে দিতে চায়। এই জুতো ধরানো সংস্কৃতি চলবে না। আজকে যারা এইটা করতে চাচ্ছেন, আগামীতে তাদের মনে রাখতে হবে হেলিকপ্টার কিন্তু বাংলাদেশে একটিই ছিল না, হেলিকপ্টার আরো আছে। সকলকে বিভিন্ন জায়গায় যেতে হবে, হয়তো দিল্লি সকলের জন্য উন্মুক্ত নয়। সব রাজনৈতিক দলের কাছে কি হেলিকপ্টার আছে? এটা কি আওয়ামী লীগের কাছে হেলিকপ্টার ছিল? আওয়ামী লীগের কাছে তো ছিল না। কাজে বন্দোবস্ত কিভাবে করবেন, কারা করবেন, টাকা পয়সা তারা কিভাবে কি করছেন, সেটা আমাদের সাধারণ মানুষের যে বক্তব্যটা হচ্ছে, আপনি সাধারণ মানুষের টাকায় আপনাকে ক্ষমতায় বসানো হয়, সাধারণ মানুষের কথাটাকেই আপনাকে গুরুত্ব দিতে হবে। আমরা ভোট দিয়ে আপনাকে পাঠাচ্ছি সংসদে, সেখানে আইন প্রণয়ন করবেন আপনি সাধারণ মানুষের বিবেচনার দিকে তাকিয়ে। আপনি সেখানে ইচ্ছা মতো 20-25 জন মিলে বসে যা খুশি তা করতে পারেন না, এবং সেটা টিকবে না, এটা টেকে না। ইতিহাস কি বলে বলেন? ধন্যবাদ আপনাকে। জনাব আবু হেনা রাজ্জাকি, একটু আসতে চাই যে মগজ এবং হৃৎপিণ্ড পুরনো হলে আপনি কিভাবে পরিবর্তন করবেন সেটা? ধন্যবাদ আপনাকে। মগজ এবং হৃৎপিণ্ড যখন পূরণ হয়ে গেলে মরে যায়। কিডনি বাতিল হলে থাকে নাকি? হার্ট বাতিল হয়ে গেলে থাকে। আমি যেটা মিন করছি সেটা হলো এই, যে আপনার জীবনে আপনি চকমকারে লাল শার্টটা যে বয়সে পড়তেন ক্লাস 5-6-এ, আপনি আজকে সেটা পড়ছেন না। তার মানে কি? সময় বলে দেয় কি করতে হবে। এই পরিবর্তনটা আপনাকে মেনে নিতে হবে। এটার মানে ওইটা নয়। এইবার আসি, কিছু জবাব দিচ্ছি। আমি সাংবিধানিক সরকার। ইউনূস সাহেব যখন ওথ নেন তখন তিনি কি বলছেন? আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে শপথ করিতেছি যে সংবিধান সমুন্নত রাখব। কোন সংবিধান? ওই যে সংবিধানটার কথা আমরা বারবার বলি, ওটার ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকারের কথা আছে, তার নাম আছে, ওখানে শুধু নির্বাচিত প্রধানমন্ত্রীর কথা আছে। ওটার ভিতরে তত্ত্বাবধায়ক সরকারের কথাও নাই। যার নাম ওখানে নাই সে ঢুকবে কিভাবে? এই তর্ক আমি বহু করেছি। যার নাম, যে সরকারের নামটা ওখানে নাই, উনি কোনটা করছেন? অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সংবিধান, যেটা ওনার মগজ দিয়ে বেরোয় এবং সবাই সেটা মানতেছে। কেউ তো দ্বিমত করেনি। রাজনীতিবিদরা কি একবারও বলেছে, ওনার সাথে যখন বসা শুরু হইলো 6-7 মাস যাবত, তখন কি একবারও বলেছে আপনি কিন্তু সংবিধানের বাইরে চলে যাচ্ছেন, 190 দিন 180 দিনের মধ্যে সর্বোচ্চ নির্বাচনের করাতে হয়, আপনি কোন সংবিধানে যাচ্ছেন কেউ প্রশ্ন করছে? করেনি। উনি বলছেন অন্যান্য দল ডাকা উচিত ছিল, উনিও বলছেন অন্যান্য দল ডাকা উচিত ছিল, আমি দ্বিমত করছি না। কিন্তু রাজনীতিবিদ যারা উপস্থিত ছিল তারা কি একবারও বলেছেন এত নিবন্ধিত দল তাদেরকে ডাকতেছেন না, তাদেরকে ছাড়া আমরা বসবো না? হোয়াই ডু ইউ কাউন্ট ইউনূস? ওই সরকারকে আমি এত মূল্য দিচ্ছি কেন? ডাকলে আমি যাচ্ছি কেন? কি কারণটা কি? যারা যাচ্ছে দামি বড় দু একটা দল ছাড়া অন্য যারা যাচ্ছে তারা তো সব গিয়ে পুলকিত, আমি যাচ্ছি, আমি সংস্কারে আছি। রেস করলো না কেন সবাইকে? যে ওদেরকে না আসলে আমরা যাব না। আপনাকে রেস করতে নিষেধ করছিল কি, আমি জানতে চাই। 3 নম্বর আসেন, একটা কথা বলছে ভাই, আরেকটা কথা বলছে যে অন্যান্য লোক ডাকে নাই কেন। ইয়েস, কারেক্ট, আমি একমত। আপনি বিজনেস কমিউনিটি আছে, মিডিয়া কমিউনিটি আছে, প্রফেশনাল আছে, লয়ার্স আছে, ডাক্তার্স আছে, সবার একটা কমিউনিটি আছে, আপনি রিপ্রেজেন্ট তাদেরকে নেওয়া উচিত ছিল। কিন্তু এই প্রশ্নটা রেস করবে কে? ভয়েসটা কার? এই 3 জন 6 জন 9 জন উপদেষ্টা সরকার, নাকি রাজনীতিবিদ যারা গেছে, যারা দেশটাকে গঠন করতে গেছে তাদের? আজকে পর্যন্ত কিন্তু 8 মাস বসলো, রেজাল্ট কিন্তু 0।
গণভোট হইলে যদি গণভোট পাশ করে তাইলে কিছু একটা আসতে পারে জুলাই সনদ, নাহলে জুলাই সনদ কিন্তু জিরো আজকে পর্যন্ত। 3 নম্বর আসেন, রাষ্ট্রপতি ওত দিলেই সেই সংবিধানে, ওই সংবিধানে সরকার ঢোকে না। রাষ্ট্রপতি যদি বলতো প্রধানমন্ত্রী হিসেবে তোমার ওত দিতেছি, তাইলে ওইটার ভিতরে ঢুকতো। এইবার আসেন কল্পনা। এখন একটা সম্পূর্ণ নতুন সংবিধান যদি হয়, কল্পনা করতেছি একদম সম্পূর্ণ নতুন, মনে করেন কিছু নেই, আগের সব বাদ, আমরা নতুন এই সংবিধানে যে প্রধানমন্ত্রী হবে তাকে ওত দিবে কে? এই নতুন সংবিধান যদি একটা বানায় অ্যাবসলুটলি, তাকে ওত দিবে কে? ওই রাষ্ট্রপতি। তাহলে কি তাকে ওত দিলে ওই সংবিধানে ঢুকতে পারবে সে? তার মানে রাষ্ট্রপতি ওই চেয়ারটা আমাকে ওত দিতে বাধ্য বিধান মোতাবেক। কাজে রাষ্ট্রপতি ওত দিলে আমি সংবিধানে ঢুকে যাচ্ছি, দ্যাট ইজ নট কারেক্ট। এবং ফাইনালি যে রেজাল্টটা হইলো, আমরা যে সংস্কারের আলোচনা দেখলাম, যে সমস্ত রাজনীতিবিদরা বসলো, যাদেরকে বাদ দিল, 2 ভাইয়ের কথা থেকে আমি নিচ্ছি, সবাইরে বাদ দিলে এটা কিছুই হয় নাই। তাহলে কি আমাদের, তাহলে তো কিছুই মানা উচিত না? তাহলে নির্বাচনের কি হবে? কোথায় যাচ্ছি? ওই কয়টা লোকের প্রতিনিধিত্ব আমরা মেনে নিচ্ছি কেন? এই সব কিছু মিলে এলে তো আপনি এখনো শঙ্কার মধ্যেই আমরা আছি, নাকি অন্য কিছু? জি, ধন্যবাদ আপনাকে। জনাব মাসুদ কামাল, একটু আসতে চাই, শঙ্কার মধ্যে আমরা এখনো আছি। নির্বাচন নিয়ে তাহলে জেনোসাইডের শঙ্কা কেন করছিলেন জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান? আপনি নিশ্চয়ই শুনেছেন তার বক্তব্য। না, উনি কেন করেছেন এটা উনি বলতে পারবেন, ওটা তো আর আমি বলতে পারবো না। ওইটা আরো একদিন কথা হয়েছিল না, ওই হ্যাঁ, জেনোসাইড নিয়ে। হ্যাঁ, ওটা উনি বলছেন, আমি কেমন করে বলবো? তবে আমি একটা ধারণা করতে পারি, আমি আমার মতো করে ধারণা, এই ধারণা নাও মিলতে পারে ওনার সঙ্গে। ধারণাটা কি, ধরেন দেখেন, আমি নিজে কিন্তু প্রথমত আগেও বলেছি আমি গণভোটের পক্ষে ছিলাম না। তারপর যখন গণভোট হচ্ছে, আমি এটা বিরোধিতাও করি না কেন, যে ভাই তো হচ্ছে, আমি বিরোধিতা করার কে? আমি একা ফিরে যেতে পারবো না, আমি মতামত দিতে পারি, ওটা তো আমি আগে দিয়েছি। আবার যখন হচ্ছে, তখন যখন মানে আমি যখন গণভোটটাকে মেনে নিলাম যেটা হবে অবধারিত, এটা আমার নিয়তি, তখন আবার 2টা দাবি উঠলো। একটা হলো জামাতরা বললো তারা এটা নভেম্বরে চায়, বিএনপি বললো তারা এটা নির্বাচনের দিন চায়। এই সময় কিন্তু আবার আমি বিএনপির পক্ষে গেছি। আমি মনে করি এটা হইলে ইলেকশনের দিনই হওয়া উচিত। কেন বলেছি সেটাও আমি বলি। যদি নির্বাচনেরটা যদি আগে হতো, যদি গণভোট যদি নভেম্বরে হতো, প্রবলেমটা কী হতো, এই গণভোটে ভোট পড়তো খুবই কম ভোট পড়তো। এই কারণে পড়তো যে ধরেন আমাদের দেশে মানুষের ভোটিং প্যাটার্নটা কি, প্রত্যেকটা প্রার্থীরা কিন্তু যে ভোটার নিয়ে আসে, প্রার্থীরা মানুষকে উদ্দীপ্ত করে আসেন ভোট দেন, এবং প্রার্থীরাই অনেক সময় ধরে বান্ধব নিয়ে আসে, রিক্সায় করে নিয়ে আসে, অনেক কিছু করে। পাশাপাশি লোকজন প্রার্থীদের এজেন্ট থাকে, তারা যে ভোটারদের নিয়ে আসে। গণভোট যদি হইতো, সেখানে কোনো প্রার্থী থাকতো না। তো ওই এমপি ইলেকশন যিনি করতেন, যে পার্টির হোক, ওনার গণভোটে তার কোনো মাথা ব্যথা নাই। তার মাথা ব্যথা হলো আমি আমার ভোটারকে আমাকে ভোট দেওয়ার জন্য আমি কীভাবে নেব। সেই ভোট যদি ফেব্রুয়ারিতে হয়, নভেম্বরে সে বাড়তি পয়সা ইনভেস্ট কী কারণে করবে? কেউ করবে না, ভোট কম পড়তো। এর উদাহরণটাকে আমি বলি, আমাদের এখানে তো 3টা গণভোটের মধ্যে হয়েছে। একটা হলো জিয়া রহমান সাহেব করছে 77-এ, একটা এরশাদ সাহেব করছে, আরেকটা আমাদের শাহাবুদ্দিন সাহেব করছে। ধরতে গেলে জিয়া রহমান এবং এরশাদ 2টা হলো সামরিক শাসনের আন্ডারে হয়েছে, তখন কোনো পার্লামেন্ট ছিল না, কিছু ছিল না, তারা তাদেরকে বৈধতা দেওয়ার জন্য এই গণভোটগুলি করছে। বাট 91-এর যে গণভোটটা হয়েছে, তখন পার্লামেন্ট ছিল, এবং গণভোটটা এভাবেই হয়, আগে পার্লামেন্টে একটা সিদ্ধান্ত নেয় আমরা এটা করব। জনাব মাসুদ কামাল, একটু যোগ করি, একটু ভিন্ন বিষয়ে যোগ করি আপনার কাছে। সেটি হচ্ছে তরুণদের যে রাজনৈতিক দল আছে, তারা একটা সময় দলে ছিল, দল থেকে যখনই বহিষ্কার হচ্ছে বা পদত্যাগ করছেন, তখনই কিন্তু বর্তমান যারা থাকেন তাদের বিরুদ্ধে মুখ খোলা শুরু করেন, এবং সেখানে অনেক তথ্য বের হয়ে আসে। আবার পাশাপাশি একটু জানতে চাইবো যে ট্যাগিং এর রাজনীতিটা আপনি কিভাবে দেখবেন? দেখবো, আমি এইটাকে শেষ করে নিই, যেহেতু এটা বলা শুরু করছি, যে এটা শেষ করলে হবে কি মানে ক্লিয়ার হবে না, আমি ছোটকে শেষ করছি। তো ওই 91-এ যে গণভোট, ওই গণভোটটাকে আমি মনে করি রিয়েল একটা গণভোট ছিল, প্রেসিডেন্সিয়াল সিস্টেম থেকে পার্লামেন্টারি সিস্টেমে যাওয়ার জন্য। সেখানে জানেন ভোট পড়ছিল কত? অনলি 34.9%। তার মানে 35%ও পড়ে নাই। তার মানে 65% ভোটার একটা জেনুইন কজ, সেই কজের গণভোটে অংশ নেয় নাই। আর এটা নিয়ে তো বিতর্ক আছে। এই গণভোট যখন আপনি করবেন, দেখা যাবে ভোট পড়তো, যদি আগে হতো ভোট পড়তো 30%-এর মতো, এটা তো আরও ভয়ঙ্কর হতো। যে কারণে ইলেকশনের দিনই ভোট হওয়াটা ভালো। কিন্তু সমস্যা যেটা হয়েছে, যখন ইলেকশনের দিন ভোট হবে, তখন কিন্তু বিভিন্ন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা থাকবে, তাদের মধ্যে মারামারি হতেই পারে। তখন সেটা কি হবে, ওই মারামারি রেস কিন্তু গণভোট হয়ে যেয়ে পড়বে। হয়তো এই জন্য উনি বলেছেন, যে আমি সংক্ষেপে এটা শেষ করলাম। আর আপনি যেটা বলছেন
এটা হলো বাংলাদেশের একটা সাধারণ নিয়ম। আপনি দেখবেন যে স্বামী স্ত্রীর মধ্যে যখন ডিভোর্স হয়ে যায় না, ডিভোর্সের পরে ওই স্ত্রী কিন্তু বলতে থাকে তার স্বামী কত বড় খারাপ, তার স্বামী কত বড় লুচ্চা, তার স্বামী কত মদ খায়, তমুক তমুক। তার সঙ্গে কিন্তু সংসার করছে 15 বছর, তখন কিন্তু বলে নাই। যেই সারাসারি হয়ে গেল তখন তার সমস্ত গুণাবলী বাড়িতে থাকে। এটা স্বামীর দিক থেকেও স্ত্রীর ব্যাপারে, স্ত্রীর দিক থেকেও স্বামীর ব্যাপারে। এটা কমন একটা প্র্যাকটিস আমাদের দেশে আর কি। তো এইটাও এখানে একসঙ্গে একদিন ছিল, কোনো সমস্যা ছিল না। যেই বাইরে গেল তখন তার সমস্ত গোপন কাহিনী বলা আরম্ভ করে। আর আমরা যারা সাধারণ মানুষ, অথবা ধরেন আমি যখন সাংবাদিক, আমরা কিন্তু এটা খুব এনজয় করি। আমি এনজয় করি কেন, যে ওর তো আসলে ভেতরের খবর জানে, ওটা তো আমি জানতাম না। আমি যখন রিপোর্টিং করতাম তখন প্রায় আমার কাছে অনেক লোক আসতো। আসলে পরে ধরেন এক পক্ষ আসলো, কয়েকদিন পরে আরেক পক্ষ যখন শুনলো যে এই পক্ষে গেছে, সেই পক্ষ বলে ভাই আমারও কিছু বলার আছে। আমি বলতাম ভাই আসেন। তখন আমার অনেক কলিগ বলতে তুমি দুই না, পক্ষ, তাদের প্রতি তো আমাদের একটু এক্সপেকটেশন বেশি ছিল। না আমি বলি আপনাকে কোনো এক্সপ্রেশন ছিল না কারোর প্রতি। আমি বলি আপনাকে শুনুন, যখন আরেক পক্ষকে ডাকতাম কেন, যে ও আবার ওর বিরুদ্ধে কিছু বলবে। তো দুই পক্ষ মিলাইয়া আমি যখন একটা মানে সিদ্ধান্তে আসতে পারতাম যে আসলে ঘটনাটা কি। এখানেও তাই হচ্ছে, কিন্তু যে বাইরে যে বলতেছে সে হচ্ছে একটু বাড়াই বলতেছে, কিন্তু এটা একেবারে ভুয়া না। আমাদের এখানে পলিটিক্যাল পার্টিগুলিতে এই লেনদেনের ঝামেলা নিয়েই কিন্তু বিরক্ত হয় এবং বহিষ্কার, পাল্টা বহিষ্কার হয়। কাজেই তাদের প্রতি যে আপনার প্রত্যাশা বেশি ছিল, ওটা ছিল আবেগ, বুঝছেন। কারোর প্রতি হয়তো না যাই না, প্রত্যাশা করাটা আবেগ ছাড়া আর কিছু না। ওই সম্বন্ধে আমরা কি জানতাম বলেন, কিছুই জানতাম না। ওদের প্রতি আমাদের একটা মায়া ছিল যে এরা চাকরি বাকরি পাচ্ছে না, এরা এই কোটার কারণে মানে কম্পিটিশনে অংশ নিতে পারছে না, তারা হলো সব মেধাবী। এটা একটা আবেগ ছিল রে ভাই। বাস্তবে দেখা গেল এদের মেধার 90% হলো গিয়ে লুটপাটের জন্য। আপনি দেখেন এই এনসিপি একটা পার্টি করছে, এনসিপি পার্টি যারা লিডার আছে ভাই, এদের চাল চলন জীবনযাপন দেখেন। আপনাদের এখানেও আসে অনেক এনসিপি লিডার, দেখেন তো কি গাড়ি নিয়ে আসে, কি গাড়ি নিয়ে আসে তারা আসে। তো ওদের ইনকামটা কি, চাকরি করে ভাই। টাকা তো আর আসমানি উপায় আসে না। আসমানি উপায়ে জ্ঞান আসতে পারে, ওহিও আসতে পারে, টাকা আসে না। আসলে পরে আমাদের নবী খেজুর খেয়ে রোজা রাখতো না, আল্লাহ তার বন্ধুর জন্য একটা খেজুর পাঠাই দিত, যে ঠিক আছে খাওয়া দাওয়া করো। ভাই এটা হয় না, আসে কোত্থেকে? জীবনযাপন দেখেন না। ওই আগে একটা কথা বলা হতো যে প্রেম এবং সিগারেটের ধোয়া নাকি গোপন রাখা যায় না। এটা মনে রাখেন, টাকাও গোপন রাখা যায় না। জনাব মাহবুব আজিজ, একটু আসতে চাই আপনার কাছে যে এই যে ফ্যাসিবাদের দোসর, তারপর হচ্ছে ফ্যাসিস্ট, এরকম ট্যাগিং এর রাজনীতিগুলো আপনি কিভাবে দেখবেন বা আপনার মতামত কি? জি, দেখুন আমি দুটো প্রসঙ্গে একটু মন্তব্য করে তারপরে এই জায়গাটাতে আসছি। রাজ্জাকি ভাই বললেন যে রাজনৈতিক দলগুলো কেন বলল না যে আমরা শুধু 30 জন এখানে, কেন অন্যরা নয় কেন? এটা দিয়েই তো শুরু করেছিলাম। রাজনৈতিক দলগুলোই তো চায় যে আমার প্রতিদ্বন্দ্বী না থাকলে তো আমার জন্য সুবিধা, এবং তারা যে নিজেরা সব ভাগ বন্টন করছেন, এটা তো আমরা প্রশাসনের ভাগ বন্টন দেখেছি। এবং এটা কিন্তু এনসিপির নেতারা একজন প্রকাশ্যে বলেছেন যে বিএনপি এবং জামাত ভাগ করে নিয়েছেন সবকিছু। একদল করেছেন ভিসি ঢাকা ইউনিভার্সিটি, আর অন্যান্য ইউনিভার্সিটি, আরেক দল করেছে প্রশাসন। আপনার মনে পড়ে নিশ্চয়ই এরকম একটা মন্তব্য করেছিলেন। তো আরেকটা ব্যাপার হচ্ছে ওই যেটা খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গটা, সেটা হচ্ছে হৃৎপিণ্ড মগজ যে উনি বললেন যেটা বদলানো যায় না, মরে গেলে তার মানে মৃত হয়ে যায়। একটা দেশের হৃৎপিণ্ড মগজ মরে গেছে কিনা সেটা কিন্তু খুবই গুরুতর প্রশ্ন। হ্যাঁ, 16 বছরে যা ঘটেছে, যেভাবে আমরা মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে কাজ করেছি, আওয়ামী লীগ বারংবার মুক্তিযুদ্ধের কথা বলে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে হেঁটেছে, এবং আমাদের রাজনৈতিক দলগুলো ভুলে গেছে যে কি কারণে বাংলাদেশের জন্ম। বাংলাদেশের সেই ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র কোথায়, মানুষের সকলের অধিকার কোথায়, যারা ক্ষমতায় থাকে তারা কোন হাসপাতালে চিকিৎসা করতে যায়, আমাদের সাধারণ মানুষের হাসপাতাল কোথায়, চাকরির জন্য আমাদের তরুণদের কেন রাস্তায় নামতে হলো, কেন এই পরিস্থিতি তৈরি হলো, এই লুটপাট কারা করলো? সাধারণ মানুষ লুটপাট করে? এই লুটপাটের যে অর্থনীতি কারা নিয়ন্ত্রণ করেছিল, কারা ব্যাংকের মালিক হয়েছিল, এই সব কিছু কি মুক্তিযুদ্ধের চেতনার সাথে যায়? এবং যায় না বলেই কিন্তু দেশের মগজ এবং হৃৎপিণ্ডের এই অবস্থা হয়েছে বলেই গণ অভ্যুত্থান হয়েছিল। এখন সেখান থেকে যখন আমরা একটা
সুষ্ঠু গণতান্ত্রিক বিকাশের দিকে যাবার কথা, সেখানে আমরা যেতে পারলাম না কেন বা পারছি না কেন, সেটাই এখন আমাদের আলোচনার বিষয় হওয়া উচিত। আপনি যখন একটা গণভোট করছেন, ভালো, যেহেতু পরিস্থিতি সেদিকে নিয়ে যাচ্ছে, এখন তো আমাদের এটা, আমরা তো মতামত দিতে পারি, সিদ্ধান্তের জানানোর ব্যাপার তো আমাদের না, আমরা মতামত দিয়েই যাচ্ছি, দিয়েই যাব যে গণভোটটা না হলেও চলতো, কারণ এই গণভোট কিছু ঝামেলা বাড়ানো ছাড়া কমালো কোথায়? যদি না জিতে যায় তখন কি হবে? তখন সেই সকালে আমরা ঠিক করবো জুলাই সনদ বলে কিছু ছিল না, সেটা তো আরো খারাপ হলো, কারণ জুলাই সনদে তো অনেক ভালো কিছুও আছে। একক ক্ষমতায়নের বিরুদ্ধে বেশ কয়েকটি ভালো কথাবার্তা আছে, কিন্তু সেই বেশ কয়েকটি ভালো কথাবার্তা এখন আমরা যে চারজন কথা বলছি, আমরা যদি এখানে কাগজ কলমে ঠিক করে দিয়ে বলে দিয়ে এটা সংসদে পাশ করতে হবে, এটা যেমন ঠিক হবে না, ঠিক একইভাবে ওই 30টি রাজনৈতিক দলের কাজটি ঠিক হয়নি। আপনাদেরকে অবশ্যই বুঝতে হবে যে সংসদে প্রতিনিধিরা আলাপ করে আইন প্রণয়ন করবেন, এটা একটা শ্রদ্ধা সম্মানের শুধু ব্যাপার নয়, এটা হচ্ছে একটা রাষ্ট্রাচার, একটা সভ্যতার পাঠ, সেই পাঠকে অস্বীকার করলে তো চলবে না। এবং আরেকটি আপনি দেখুন যে এই যে এত কথাবার্তা হয়, এত রাজনীতি নিয়ে, এখন তো সব কিছুই অনেক রাজনীতি নির্ভর, সবাই কথাবার্তা বলছে, ইসলামিক দলগুলো কি বলছে কখনো পরিষ্কার করে যে আমরা জিতলে বা আমরা যদি জয়ী হই কি করে শরিয়া আইন এখানে পাশ করব বা কি করে ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম করব? সেগুলো কিন্তু তারা করছে না। আমরা তো সেই জন্মাবধি শুনে আসছি যে ইসলামী শাসন তারা করবেন, তাহলে কেন তারা এখন এত গণতান্ত্রিক পথে এবং পিআর নিয়ে নানান রকম কথাবার্তা বলছে? গত 40 বছরে জামায়াতের কাছ থেকে কখনো শুনেছেন পিআর পদ্ধতি? এখন তারা নিম্নকণ্ঠেও পিআর চায়, নিম্নকক্ষেও। কাজে এই যে বিষয়গুলো আমাদের কাছে খুব পরিষ্কার নয়। আপনি প্রত্যেকটা রাজনৈতিক দল একটি দল থেকে আরেকটি দল আলাদা কোথায়? আদর্শগত ভিত্তিতে। সেই আদর্শের চর্চা কি আমরা দেখতে পাই রাজনীতিতে? সেই রাজনীতির আদর্শহীনতাই তো আমরা দেখতে পাচ্ছি যখন তারা নিজেরা সব বিলি বন্টন করে নিতে চায়। আজকে মাহফুজ আলম তথ্য উপদেষ্টায় যে আপনার যে প্রশ্নটি বলেছেন, তিনি নিজে ফেসবুক স্ট্যাটাসে গত রোববার রাতে যে ফ্যাসিবাদ বিরোধীরা ফ্যাসিবাদী হয়ে উঠছে, কত দুঃখে এই তরুণ নেতাটি এই কথা বলেছেন বলেন। কারণ আজকে আপনার সাথে আমার কথা মিল নেই, আপনি আমাকে বলবেন আপনি ফ্যাসিবাদের দোসর। আমি আওয়ামী লীগের অংশগ্রহণ চাচ্ছি বলে আমাকে বলা হবে যে আপনি ফ্যাসিবাদের দোসর। তো আমরা তো আওয়ামী লীগের সময়ও বিএনপির অংশগ্রহণ চেয়েছিলাম, যে আওয়ামী লীগ যখন বলছে একা একা নির্বাচন করলো 3 বার, যে না বিএনপি ছাড়া আসলে নির্বাচন হয় না, বড় রাজনৈতিক দল, ঠিক একইভাবে সকলের অংশগ্রহণ ছাড়া তো আসলে নির্বাচন হয় না। তাহলে আগামী নির্বাচন ইনক্লুসিভ হচ্ছে না, মানে হচ্ছে না আওয়ামী তো। লীগ ছাড়া? যেই পরিস্থিতিতে হচ্ছে আওয়ামী লীগ 14 দল, জাতীয় পার্টি, বাম দল, সিপিবি সহ যেই সকলের যদি অংশগ্রহণ না থাকে, আমার কথা হচ্ছে বা আমাদের কথা হচ্ছে আপনাকে ইনক্লুসিভের বারোটা পৌঁছাতে হবে। আপনি যদি সরকার যদি বলে দিত ঠিক আছে আওয়ামী লীগের তো সকলেই 1 কোটি মানুষ বা 50 লক্ষ যাই থাকুক, তারা সকলে তো খুনি নয়, যাদের বিরুদ্ধে মামলা আছে, মোকদ্দমা আছে, তারা নির্বাচন করতে পারবে না। এখন তারপরে যদি আওয়ামী লীগ বলতো আমরা যাবো না, ঠিক আছে যাবেন না, আমরা তো আপনাকে জোর করে আনতে পারি না, তাহলে তো একটা কথা বলবার জায়গা থাকতো সরকারের। কিন্তু সরকার বলেই বসছে যে আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তার মানে আগামী 5 বছরের জন্য সমাজে এমন একটা বিভাজন আমরা তৈরি করে দিতে চাই কিনা যেখানে ডানপন্থার একটা খুব বড় সড়ো একটা জোর থাকবে, সেটা আমাদের 71-এর চেতনা থেকে সরিয়ে নিয়ে আসবে। যদিও আমি আবারও বলছি আওয়ামী লীগের হাতে কিন্তু মুক্তিযুদ্ধ নিরাপদ ছিল না, থাকলে এই পরিস্থিতি হয় না। যেই 16 বছর তারা টানা সময় পেয়েছিল সেখানে তারা কোন চেতনার চর্চাটি করেছে, কিন্তু আওয়ামী লীগ চর্চা করেনি এই দেখে মুক্তিযুদ্ধের চেতনার চর্চা করা যাবে না, তা হতে পারে না। বাংলাদেশ রাষ্ট্রের মূল যে প্রত্যয়, সেই সমাজতান্ত্রিক একটা দৃষ্টিভঙ্গি আমাদেরকে আনতে হবে যেখানে সকলের সম্মান এবং মর্যাদা অধিকার সমান থাকবে, সেই জায়গায় আমাদের পৌঁছাতে হবে। ধন্যবাদ আপনাকে জনাব আবু হেনা রাজিকে। আপনার কাছে একটু আসতে চাই, এবার তো আর আওয়ামী লীগ নেই, তাহলে যে রাজনৈতিক দলগুলো জোট করছে এটা কিসের জন্য করছে বা কোন প্রয়োজনের দিক থেকে করছে, আপনার কাছ থেকে একটু বুঝতে চাই। ধন্যবাদ আপনাকে। যে প্রশ্ন আসলেন আমার কাছে একটা নতুন প্রশ্ন, তারপরেও একটা জিনিস বলি তবুও, এই যে ভাই যেমন বললেন যে ইনক্লুসিভ নির্বাচন মানে আওয়ামী লীগের নির্বাচন, যারা অপরাধী তাদের জন্য নির্বাচন তাদের করতে দেওয়া উচিত, সেগুলি নিয়ে আমি যে এখন খুব বড় জবাব দিব তা না। তো একটা জিনিস মনে করি এই যে আমরা কি সবাই তাহলে যারা স্বার্থ খুঁজি, তা না হলে আপনি যদি মনে করেন গণতান্ত্রিক চিন্তা চেতনায় আপনি ইনক্লুসিভ নির্বাচনই করবেন, তাহলে ইউনূস সাহেব নির্বাচন পর্যন্ত বিচার না হওয়া পর্যন্ত যে স্টপ করে দিলেন,
তাদের কার্যক্রম, সেটা নিয়েও কিন্তু কোনো রাজনৈতিক দলের দাবি নাই। মানে বলে না কেউ, মুখে যাই বলুক না কেন, কিন্তু ইনফ্যাক্ট আপনি তো গণতন্ত্রে বিশ্বাসী যদি হন আর ওইটা যদি একসেপ্ট না করে থাকেন, আন্দোলন করবেন। আন্দোলন দিয়েই সব করতে হয়। এখনো 47 সালের যে বিসিএস তারা আন্দোলন করে। কি আন্দোলন? অযৌক্তিক আন্দোলন। 1 মাস ধরে আন্দোলন করতে, পরীক্ষা পেছানোর জন্য। আর ভাই 1 মাস লেখাপড়া করলেই তো পরীক্ষা দেওয়া যায়। এই যে আন্দোলনের কতগুলো বেসিক থিওরি লাগবে, তো নো বেসিক থিওরি। 1 মাস ধরে আন্দোলন করতেছে, আমাদের পরীক্ষা পিছাও। আর 1 মাস লেখাপড়া করলেই তো পরীক্ষা দেওয়া যায়। আমি নর্মাল বলছি। 2 নম্বর আসেন এখন আপনি যে প্রশ্নটা আমাকে করলেন, জি। যে কি প্রশ্ন? জোট কেন? করছেন। প্রথম কথা, আপনি এক জায়গায় আসেন, একটু আগে আমরা আলোচনা করি, সবাই মোটামুটি ডাইরেক্ট ইনডাইরেক্ট একমত হইলাম। সেটা কি? যে আমরা সংবিধান বহির্ভূতভাবে আছি। গণভোট, সংবিধান আর নির্বাচন একসাথে নাই সংবিধানে। তাহলে এবং এর বাইরে যখন আমরা থাকতেছি তখনই একটা শঙ্কা থাকে, কারণ আপনাকে একটা নিয়মে থাকতে হবে। 2, সিইসি বলছে একই দিনে গণভোট এবং সংসদ নির্বাচন চ্যালেঞ্জিং। চ্যালেঞ্জিং মানেই শঙ্কা, চ্যালেঞ্জিং মানে স্মুথ নয়। 3 নম্বর আসেন, নির্বাচনের পরে জাতীয় সরকার গঠন করা হবে এমন কথাও আছে। 4 নম্বরে আসেন, 1 মাস আগে বা 25 দিন আগে একজন ডিআইজি পালাই গেছে, 1.5 মাসে একজন মেজর জেনারেল পালাই গেছে, যেটা প্রমাণ করে যে বাংলাদেশের প্রশাসনিক দন্যতা বা প্রশাসনের নাজুক অবস্থা। প্লাস এই সরকার যখন দায়িত্ব নিছে, বাংলাদেশে বহু আন্দোলন হয়েছে, এমন কোনো আন্দোলনের পরে কোনো সরকার দায়িত্ব নেয় নাই যে 1400 লোক মারা গেছে, 50,000 লোক আহত হয়েছে, 16 বছরের ফেসিবাদ ছিল তারপরে, এবং বাইতুল মালের খতিব পালায়, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালায়, আমরা সেটা কনসিডার করি নাই। আমরা নির্বাচন চাইছি। মানে 5 তারিখে আমরা যারা ছিলাম শয়তান, 6 তারিখে আমরা সব ফেরেস্তা হয়ে গেছি, এরকম আমাদের চিন্তা ভাবনা, অবান্তর। এখন আসেন শঙ্কাটা এবং জোটের রাজনীতিটা কেন? এই যে শঙ্কাগুলো আমি বললাম, এই শঙ্কার কারণে নির্বাচনটা যদি ইউনূস সাহেব ফেব্রুয়ারিতে করেন, মানে ইউনূস সাহেব বলবো না আমি, নির্বাচন কমিশন যদি করেন, আমার ব্যক্তিগত ধারণায়, আমরা বলি না খারাপ নির্বাচন, বাংলাদেশের যেটা সবচেয়ে খারাপ নির্বাচন এটা হবে। এবং এই খারাপ নির্বাচন যদি একটা হয় এবং প্রশাসনিক দৈন্যতার কারণে, তখন যেটা হবে, যারা ক্ষমতায় যাবেন বহু প্রশ্ন আসবে। এই সংসদে যাওয়ার বৈধতা, তো গণভোটের বিষয় নিয়ে সবকিছু এমন একটা জটিল পরিস্থিতি হবে, তখন তারা যারা পাওয়ারে যাবে বা বিজয়ী হবে, আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, তারা এখনই সন্দিহান যে তারা পাওয়ার ধরে রাখতে পারবে কিনা। সে কারণে তারা বলতেছে নির্বাচনের পরে আমরা জাতীয় সরকার গঠন করবো। ওইটা হলো শঙ্কা। তা না হলে আপনার ক্রাইসিস টাইমে যদি সরকার বানান, তাহলে তো আপনার 5ই আগস্টের পরে জাতীয় সরকার বানানোর কথা। আজকে 14-15 মাস পার হওয়ার পর একটা নির্বাচন করবেন, সামনে কেউ নাই, আপনি নির্বাচন করে যাবেন। এখন সেটা চাচ্ছেন। এখন আসেন জোট, এই যে নির্বাচনের সময় জোট, ওই শঙ্কা থেকে জোট কেন? আচ্ছা, এক একটা দলের তো আইডিওলজি আলাদা, ম্যানিফেস্টোই আলাদা, তা আপনি জোট বানাচ্ছেন কেন? 1। 2 নম্বর, আমরা দেখছি আওয়ামী লীগ আর বিএনপির মতো শক্ত যখন 2টা প্রতিদ্বন্দ্বী দল থাকে, তখন তারা জোট। এখন তো যারা মাঠে যে 2টো দল আছে, তার ভিতরে কে বড় কে ছোট আমরা অনুমান করতে পারি, এবং তাদের পার্থক্য কতখানি পিছনের রেকর্ড মোতাবেক, সামনেরটা বলতে পারবো না, পিছনের রেকর্ড মোতাবেক পার্থক্যটা অনেকখানি। তাহলে জোটের প্রশ্ন কেন? 1। 2, গণতন্ত্র পারমিট করে কিনা যে আমি জোট বানাইলাম, আমার মার্কা দিতে, প্রতীক দিতে পারবো না এবারের আইনে, যার যার দলীয় মার্কায় নির্বাচন করবে, কিন্তু আমি তাকে জোট বানাইয়া আমি মাসুদ কামাল সাহেবরে বললাম যে ভাই আপনি নির্বাচন করেন, আমার দল আপনাকে সমর্থন করবে। এইটা কি আমি পারি? আমার দলের আদর্শ, আমার দলের আইডিওলজি, আমার দলের লোকগুলাকে বলবো মাসুদ কামালকে ভোট দিতে তলে তলে, এটা কি কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ার সাথে যায়? না জনগণের সাথে প্রতারণা করা হয়? কথা বলছেন? হ্যাঁ, ফ্লোটিং ভোটের কথা বলছেন? না ফ্লোটিং না, ওই যে আমরা যদি জোট করি, আর ফ্লোটিং এর বিষয় তো আরেকটা জটিল বিষয়। ফ্লোটিং এর ভোট তো একটা বিরাট ব্যাপার। আওয়ামী লীগ আর বিএনপি যদি একসাথে প্রতিদ্বন্দ্বিতা করে, তখন তাদের ভোটের পার্থক্য কিন্তু খুব কম, একজনের 30-32%, আর একজনের 35%। এখানে কিন্তু ফ্লোটিং ভোট যৎসামান্য কেউ, মানে 10-20% তার কিন্তু গেলেই সে বিজয় লাভ করে। কিন্তু এখন যে 2টা পার্টি এক্সিস্টিং আছে, আমরা বিশেষ করে যদি বিএনপি জামাতরে মিন করি, তাহলে কিন্তু ফ্লোটিং ভোটের সিংহভাগ লাগবে জামাতের, যদি তাকে উইন করতে হয়। এখন আপনার একটা বিষয় আছে যে ফ্লোটিং ভোট কোথায় যাবে এবারের, যদি কার বাক্সে পড়বে। এখানে আমি আমার একটা বক্তব্য দিতেছি, সেটা হইলো এই, ফ্লোটিং ভোট আপনি কিভাবে অ্যানালাইসিস করবেন? দলবিহীন ভোটগুলাকে আমরা ফ্লোটিং ভোট বলি, 1। 2, আমি বিগত 16 বছর, 12-14 বছর 3টা নির্বাচন যদি দেখি, অর্থাৎ 14, 18 এবং 24, এই 3টা নির্বাচন মানে রাফলি 15 বছর।
তাহলে তখন যে প্রথম যে বয়স 18 বা 20 বছরের ছেলেটা, সে 35 বছর পর্যন্ত ভোট দিতে পারেনি। তার মানে 20 থেকে 35 বছরের যে জেনারেশনটা, গত 16 বছরে রাফলি 4 কোটি তৈরি হয়েছে। প্রতি বছর মানে এক একটা বছরে 20 লাখ 25 লাখ যদি হয়, তাহলে 4 কোটি এই তরুণ ভোটার হয়েছে, যাদের বয়স 20 থেকে 35-এর কোটায়। তারা কিন্তু 16 বছর শুধু আওয়ামী লীগের নির্যাতনই দেখেছে, এবং আওয়ামী লীগ নির্বাচনে যাচ্ছে না আজকে পর্যন্ত। কালকে যাবে কিনা সেটা ভিন্ন কথা। তাহলে তারা, আওয়ামী লীগ যেহেতু নির্বাচনে নাই, থাকলে হয়তো তারা ভোট দিত না, সেটা ভিন্ন কথা। এইবার আসেন বাকি যে দুটো দল, ওই বাকি দুটো দল কিন্তু তারা 16 বছর দেখেনি, ক্ষমতায় দেখেনি, অপোজিশনে বলতে গেলে দেখেনি। কারো নিবন্ধন বাতিল, কারো ছিল দৌড়ের উপরে, কাজে তাদেরটা দেখে নাই। তাদেরকে দেখছে কিন্তু এই 15-16 মাস, 5 আগস্টের পরে এই দুইটা দলের অ্যাক্টিভিটিস দেখেছে, এবং এই দুইটা দলের অ্যাক্টিভিটিস দেখে তারা দুই গন্ধ পায় কে ফেভার করতেছে পতিত সরকারকে। জি। সুতরাং ওই তরুণ সমাজের ওই ভোটগুলা থেকে বঞ্চিত হবে ওই দলটা, 1 নম্বর। জি। 2 নম্বর, দলীয় ভোট। ধরেন একটা বড় মানে প্রতিষ্ঠিত দলের যে ভোট বা ভোটার, আমি যার বয়স 55 থেকে 65-র কোঠায়, ওই 1400 মারা গেছে এবং 50,000 আহত হয়েছে, এরা কিন্তু ওদের সন্তান কিংবা নাতি। সুতরাং সে যে দলেই বিলং করুক, সেই দলটাও যদি ওই দলের আকার ইঙ্গিতে ফেভার করে, তাহলে সেই ব্যক্তিও ওই দলকে ভোট থেকে বঞ্চিত ধন্যবাদ করবে। আপনাকে। জনাব মাসুদ কামাল, একটু আসতে চাই ভাই আমি আপনার কাছে। সেটি হচ্ছে এই যে ফ্লোটিং ভোটের কথা বলছেন, এই যে রাজ্জাকি ভাই যেটা বলছেন যে ফ্লোটিং ভোট আসলে কোন দলের বাক্সে পড়তে পারে, কারণ বিশাল অঙ্কের একটা ভোট তৈরি হয়েছে এই গত 15 বছর যারা ভোট দিতে পারেননি। এটা তো ডিপেন্ড করবে এই দলগুলো কি অবস্থা, ও ভোটের দিন কি অবস্থা হবে, ভোটে কত লোক যাবে, ভোটে যাওয়াটাকে সাধারণ মানুষরা নিরাপদ মনে করবে কিনা, এগুলো অনেক কিছুর উপর নির্ভর করবে। আর এক একটা এলাকায় এক এক রকম হবে। সারা দেশে যে ফ্লোটিং ভোট একইভাবে প্রভাবিত হবে আমি সেটাও মনে করি না। কোন জায়গার প্রার্থী কেমন তার উপর অনেক নির্ভর করবে। আওয়ামী লীগ কী করবে সেটা তো আমি জানি না, কারণ শেখ হাসিনার সর্বশেষ যে ইন্টারভিউটা বিভিন্ন পত্রপত্রিকা আমরা দেখলাম, মানে বিদেশি পত্রিকায়, সেখানে কিন্তু উনি ভোট বলেছেন যে ওনার লোকেরা, আওয়ামী লীগের লোকেরা ভোট নাও দিতে পারে, এটা ভোট বর্জন একটা। আবার এর কয়েকদিন পরে ওনার পুত্র আমেরিকা থেকে যে ইন্টারভিউটা দিলেন, বিভিন্ন দেখলাম, মিডিয়াতে দেখলাম, সেখানে ওনারা বরং ভোট প্রতিরোধের কথাও বলেছেন উনি। এখন যদি ভোট প্রতিরোধের ব্যবস্থা হয়, আওয়ামী লীগের লোকজন যদি ভোট প্রতিরোধ করার জন্য মাঠে নামে, তাহলে কি হবে এটাও বলা বড় কঠিন। কাজে শেষ পর্যন্ত কী দাঁড়াবে বলতে পারি না। তবে একটা জিনিস বুঝি, ছোট করে বলি, সময় তো নাই, এটা হলো গিয়ে আপনার আওয়ামী লীগ যদি তারা ভোট দিতে যায়, তাহলে সেই ভোটটা কারা পাবে এইটাই হবে এই নির্বাচনের ডিসাইডিং ফ্যাক্টর। আওয়ামী লীগের লোকজন ভোট দিতে যায়, তাদের কারা ভোটটা পাবেন সেই কোথায় ভোটটা, যাবে জি। সেটাই হবে এই নির্বাচনে, আগামী নির্বাচনের ডিসাইডিং ফ্যাক্টর। সেটা একটা দলীয় খুবই ভোট। গুরুত্বপূর্ণ হবে। সেটা তো দলীয় ভোট। হ্যাঁ, সেটা তো দলীয় ভোট। দলীয় তাহলে ভোট না, আমি বলি আপনাকে, এই দেশে অনেক লোক আছে যারা কখনোই আওয়ামী লীগের কোনো মিছিলে মিটিংয়ে যায় না, কখনোই যায় না, কিন্তু তারা নৌকা ছাড়া ভোটও দেয় না। অনেক লোক আছে এরকম, অনেক লোক আছে যারা কোনো মিটিং মিছিলে যায় না, কিন্তু তারা ধানের শীষ ছাড়া অন্য কোনো মার্কায় ভোট দেয় না। ওটাকে আপনি দলীয় ভোট বলেন না। কিন্তু যদি এলাকার প্রার্থীরা খারাপ দেখে ভোট দিতে যায় না, তারা চুপচাপ বসে থাকে, কিন্তু তারা দিলে ওটার মধ্যে দেয়। এরকম বহু লোক আমি দেখছি আমাদের এলাকায়, সব এলাকায় আছে এরকম। কাজেই শেষ পর্যন্ত কী হয় এটা কিন্তু আপনি আসলে বলতে পারবেন না। নির্বাচন যদি আওয়ামী লীগ বর্জন করে তাহলে এক ধরনের হবে, যদি আওয়ামী লীগ নির্বাচন প্রতিহত করার সিদ্ধান্ত নেয় তাহলে আরেক ধরনের হবে। আর যদি আওয়ামী লীগ শান্তিপূর্ণভাবে যায়, আওয়ামী লীগ বলে তোমাদের ইচ্ছা হলে ভোট দিয়ে আসো, আমার কোনো বক্তব্য নাই, তাহলেও ওই ভোটার কোন দিকে যাবে এটা অনেক কিছুর উপর নির্ভর করবে। একটু যোগ করতে চাই এবং জানতে চাই একটু ভিন্ন বিষয়। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন যে দুর্নীতি তোমাকে লাল কার্ড, সন্ত্রাস তোমাকে কালো কার্ড, এই দুই অপরাধকে এইভাবে কার্ড দেখিয়েছেন তিনি। ক্ষমতায় গেলে অথবা রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতায় যায় তখন তো এগুলো দেখা যায় যে রাজনৈতিক ছত্রছায়া আরো বেড়ে যায়। জামায়াত কি পারবেন পরবর্তীতে? আমরা একটা দলকে কিভাবে বিচার করি, একটা মানুষকে কিভাবে বিচার করি? ধরেন আমি কেমন মানুষ, এটা যদি যিনি আমাকে কখনো দেখেন নাই, আমার সঙ্গে বসেন নাই, ঘুমান নাই, শোন নাই, উনি বলতে পারবেন না। গ্রামে একটা প্রবাদ আছে, সেই প্রবাদটা হলো একটা মানুষ কতটা ভালো এটা নির্ভর করে তার সম্পর্কে আপনি কত কম জানেন তার উপর। যাকে আপনি জানেনই না সে খুব ভালো মানুষ, আর যাকে আপনি জানেন তাকে একভাবে দেখেন। জামাতের লোকজনের
ওরা অর্থনৈতিকভাবে দুর্নীতি করবে, যতটুকু জামাতকে দেখেছি আমি, মনে করেন 2001 সংসদে তো ওরা ছিলেন, 2001 মন্ত্রিসভায় ওরা ছিলেন, দুজন তাদের মন্ত্রীও ছিল, কৃষিমন্ত্রী এবং সমাজ কল্যাণ মন্ত্রী। তাদের বিরুদ্ধে কিন্তু খুব একটা দুর্নীতির অভিযোগ নাই, তেমন একটা নাই। কাজে অর্থনৈতিক দিক দিয়ে তারা হয়তো বা অতটা করাপ্ট না, আমি যেটা বুঝি। কিন্তু আবার অন্য দিক দিয়ে, যেমন যে সমস্ত, আমার তো ওই দিন একজন লোক বলতেছিল যে 80 থেকে 90 পর্যন্ত এই সময়টাই, যে মানে 80-র দশকে যে সমস্ত লোকজন রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে তাদেরকে জিজ্ঞাসা করেন যে জামাত শিবির কি জিনিস। এখন সেটা যেটা ভয়ঙ্কর একটা অবস্থান তাদের ছিল ওই সময়, এটা তো এখন মানুষের মধ্যে কিন্তু ছড়িয়ে পড়ছে। শিবির মানে রক্কাটা, এখন ওটা তো এমনি এমনি আসে নাই। রক্কাটার এই কথা তো ছাত্র ইউনিয়ন সম্পর্কে বলে না, কিন্তু এখন তো তরুণ প্রজন্মের কাছে তাদের গ্রহণযোগ্যতা অনেক গ্রহণযোগ্যতা আছে, সেটাও বলি ভাই। ছোট কয়েকদিন করে আগে- জানতে চাই আমরা অনুষ্ঠান হ্যাঁ, আমি শেষ ছোট করে পর্যন্ত বলতে চাচ্ছি, জি। কারণ ছোট করে বললে আমার সুবিধা, তাড়াতাড়ি শেষ হবে। সেটা হলো কি, দেখেন ঢাকা ইউনিভার্সিটিতে যখন ইলেকশনটা হয়, তখন ইলেকশনে যখন প্রচারণা চলছে, অনেকেই বলতে শুনছি এই সাদিক ক্যাম্প ছেলেটা না খুব ভালো, ফরহাদ ছেলেটা খুব ভালো, এদের সঙ্গে মানুষের খুব ভালো সম্পর্ক, অমুক তমুক। আমি শুনছি, আমি নিজে নিজেও মনে মনে ভাবতাম বোধহয় তাই, তার সঙ্গে আমি যাই না, তো লোকজন যা বলে তাই শুনি। কয়েকদিন আগে দেখলাম সাদিক ক্যাম্পের হুঙ্কার, একটা সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে একটা টিচার, সে নাকি কবে ফেসিবাদের পক্ষে স্বাক্ষর করছিল কোনো বিবৃতিতে, অতএব তার এই ইউনিভার্সিটিতে থাকারই কোনো অধিকার নাই। কোন স্টুডেন্ট, মানে কোন টিচার থাকবে কোন টিচার থাকবে না, এটা ডাকসুর ভিপি নির্ধারণ করবে? এটা কি ডাকসুর এখতিয়ারের মধ্যে পড়ে? এত যে বড় বড় কথা বলে, সে না হয় বুঝলাম কোনো একটা বিবৃতিতে স্বাক্ষর করছে। বাংলাদেশে অনেক বিবৃতি এরকম ভাবে আসে, কিন্তু তখন স্বাক্ষর না করলেও বিপদ। আওয়ামী লীগ আমরা যে ঘটনা, আওয়ামী লীগ যেভাবে সব দিকে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছিল, স্বাক্ষরের সময় বাধ্য হয়ে করতে হয়, মানলাম সে অন্যায় করছে। বাবা, তুমি যে 15 বছর আওয়ামী লীগের ছাত্রলীগের মধ্যে গুপ্ত হয়ে আসিলা, ওটা কি করছো বলো? ওটা কি করছো? তুমি কি আওয়ামী লীগের ছাত্রলীগের গুপ্ত ছিল না, অকর্মী ছিল না? তুমি তো ছিলা। এখন তুমি বলবো এটা আমাদের কৌশল। এটা যদি তোমার কৌশল হয়, তো ওইটাও তার কৌশল ছিল অস্তিত্ব রক্ষার জন্য। কিন্তু বুঝতে হবে ভাই, খালি বললে তো হবে। অনেক সময় এই কথাও বলে যে ছাত্রলীগের যে একটা হেলমেট বাহিনী ছিল, এই হেলমেট বাহিনীর 90% লোক নাকি ছিল শিবিরের, যাতে নাকি তাদের চেহারা দেখা না যায়। এটা ওদের আইডিয়া। এখন বলেন আপনি ওরা সবাই গুপ্ত ছিল, যদি বলে না এটা আমাদের প্ল্যান করে করছি, ছাত্রলীগের ফেমটাকে নষ্ট করার জন্য, ছাত্রলীগকে ডিফেম করার জন্য আমরা এটা করছি, হইতে পারে। এখন ছাত্রলীগকে ডিফেম করতে তুমি যে 5 জনকে মারলা, ওটা কি রে ভাই? কাজেই এইগুলি হলে ছিলেন। আমি একটা কথা বলি, এটা বলে শেষ করি। আমাদের দেশের নিয়মটা কি জানেন? যখন একদিকে বিতর্ক হয়, তর্ক হয়, তখন কে কত ভালো যুক্তি তুলে, এটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো কার কথা কত জোরে শোনা যায়। যার কথা জোরে শোনা যায় সে বিজয়ী। এখন তারা সরকারের সঙ্গে আছে, ক্ষমতার সঙ্গে আছে, তাদের কথা জোরে শোনা যাচ্ছে, অতএব তারা ভালো মানুষ। তো জামাতের ব্যাপারে সর্বশেষ কথা হলো, তাদের অর্থনৈতিক দিকটা নিয়ে আমি আমি মনে করি যে হতেও পারে তারা দুর্নীতি মুক্ত হয়তো কিছু করতে পারে। ধন্যবাদ কিন্তু আপনাকে। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড থাকবে কিনা, এটা নিয়ে আমি অতটা আশাবাদী না। জি, ধন্যবাদ আপনাকে মাহবুব আজিজ ভাই। আমি আপনার কাছে একটু আসতে চাই। আপনি তো কিছুক্ষণ আগে প্রশাসনের কথা বলছেন, দলগুলো তো এরই মধ্যে পাল্টে অভিযোগ করছে যে অমুক দলের লোক প্রশাসনে বেশি, তমুক দলের লোক প্রশাসনে বেশি। আজকে তো লটারির মাধ্যমে 64 জেলার ডিসি, দুঃখিত, পুলিশ সুপার যারা আছেন তাদেরকে পদায়ন করেছে, রদবদল করা হয়েছে। এখন যদি ধরে নেই যে এ দলের লোক প্রশাসনে বেশি, তাহলে তো লটারির মাধ্যমে ওই লোকগুলোই তো ডিস্ট্রিবিউট হয়ে গেল। তাহলে এর দ্বারা সুষ্ঠু নির্বাচন কিভাবে সম্ভব, অথবা সম্ভব কিনা আপনার কাছ থেকে একটু জানতে চাই। ধন্যবাদ। আমি এই প্রসঙ্গে আসবার আগে কামাল ভাইয়ের ওই জামাত প্রসঙ্গটা নিয়ে একটু বলতে চাই, যে জামাত দুর্নীতিবাজ হতে পারে না এরকম এক সম্ভাবনায় উনি বেশি দেখছেন। এ ব্যাপারে আমার বক্তব্যটা হচ্ছে, দুর্নীতি মানে কি? শুধু আর্থিক ব্যবস্থাপনা, এবং আর্থিক ব্যবস্থাপনা স্থিতিশীল রেখে তার ভেতরটা ফাঁফা করে দেওয়া কি বড় দুর্নীতি নয়? যে মন্ত্রণালয় দুটিতে ছিলেন জামাতের 2 নেতা, সেই বীজই কিন্তু পরবর্তীতে বৃক্ষ হয়ে আজকে চারদিকে এত বড় দাবানল হয়ে উঠেছে। এবং ওই বিষয়গুলো অনেক বড় রকমের। আপনি একটি জাতির মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন, মুনাফিকি, এর চাইতে বড় কিছু হয় নাকি?
তার কাছ থেকে আপনি দেশের সম্পূর্ণ নিয়ন্ত্রণ তার হাতে গেলে কি হতে পারে? কাজে এর চেয়ে বড় দুর্নীতি তো হতে পারে না। তারা বিভিন্ন সময়ে বিভিন্ন রকম কথাবার্তা বলেছে। আপনি যে ছাত্র নেতাদের কথা বলা হলো, সার্জিস সাহেব বলে যেই একজন এনসিপি নেতা আছেন, তিনি তো বঙ্গবন্ধুর উপরে তার বিভিন্ন বক্তৃতা ভাইরাল, আমি প্রায় নিজে শুনি। কারণ তখন নাকি সেইটা তাকে জোর করে বক্তৃতা দেওয়ানো যায়, এরকম বক্তৃতা। কাজেই তখন তারা গুপ্ত হিসেবে ছিলেন, কিংবা গুপ্তই তো অনেক বড় অবস্থায়, সেটা কি আসলে গুপ্ত থাকে? গুপ্তেরও নতুন সংজ্ঞা দিতে হবে তাহলে। এবং এই ডাকসু ভিপিও সেই রকম অবস্থা, এবং প্রত্যেকেই তাই। আমরা দেখছি ডাকসুতে নির্বাচিত হবার পর তারা উচ্ছেদ থেকে শুরু করে নানান কর্মকাণ্ড, এমনকি তারা খাট পালঙ্কও নাকি সরবরাহ করবেন। তো এটা কি তাদের কাজ? যার যা কাজ নয় তার তা কাজ, এবং সেখানে তারা নানান রকমের কথাবার্তা বলছেন। এই পুরো যে প্রক্রিয়াটি তৈরি হয়েছে, সেই প্রক্রিয়াটি একটি দুর্নীতি পরায়ণ রাজনীতিরই ধারাবাহিকতা, যেটার দায় অবশ্যই আওয়ামী লীগকে নিতে হবে। এবং আওয়ামী লীগের উপরে ক্ষুব্ধ ছাত্রছাত্রী, সাধারণ ছাত্রছাত্রীরা এই ঘটনা ঘটিয়েছে। এখন আপনার যেই আগামী নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচন যেহেতু একটা খণ্ডিত অংশগ্রহণ, ভাই যেমন বলেছেন 4 কোটি মানুষ আওয়ামী লীগের উপরে ক্ষুব্ধ, তরুণ ভোটাররা ভোট দিতে পারে না, তারা এই 4 কোটি গিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে ভোট দেবে। তাহলে আওয়ামী লীগকে একটু নির্বাচনে আসতে দিতেন? না না না, আমি তো ওটা বলিনি তার বিরুদ্ধে ভোট দিবে। আচ্ছা ঠিক আছে, আমি বলিনি। দিবেন আওয়ামী যাবে লীগের। কোথায়? আপনি একটু রেকর্ড গুলো একটু শুনে দেখেন, আমি একটু লিখে রেখেছি উনি কি বলেছেন বাক্যটি, যে আওয়ামী লীগের বিরোধিতা করবে তারা, যেহেতু আওয়ামী লীগের শাসন তারা দেখেছে, অন্য কারো শাসন দেখেনি। ভাই, ইতিহাস কি 10 বছরের? ইতিহাস কি 50 বছরের? এক একটা পরিবারই তো ইতিহাস থাকে ভাই 100 বছরের। আমি তো আমার দাদাকে চোখে দেখিনি, আমি কি দাদার ইতিহাস জানি না? আমি কি আমার পরদাদার ইতিহাস জানি না? তার নামে তো রাস্তা তৈরি হয়েছে আমার গ্রামে। তার মানে ইতিহাস কি এই 15 বছরের? বিএনপির ইতিহাস জানে না এই তরুণ সম্প্রদায়? জানে না 71-এ কি করেছে জামাত? সবকিছুই জানে। ভুলিয়ে দেবার যতই চেষ্টা করা হোক না কেন, এত সহজ নয়। এটা সাম্প্রতিক ইতিহাস, দগদগে ক্ষত ইতিহাস। কাজেই এইটা ভাবার কোনো কারণ নাই যে মানুষ ভোট দিতে ভুল করবে। অবশ্যই যদি ভোট হয়, এবং সেটা যদি শঙ্কামুক্ত ভোট হয়, সেইটা সরকার করবে কিনা সেই ব্যাপারে অবশ্যই ব্যক্তিগতভাবে আমার শঙ্কা আছে। মাসুদ ভাই শুরুতে একটা কথা বলেছেন যে এই সরকার তো টেস্ট পরীক্ষা দেয় নাই, প্রি টেস্ট পরীক্ষা দেয় নাই, তাহলে ফাইনাল পরীক্ষা কিভাবে দিবে? এটা নিয়ে ওনার শঙ্কা আছে। কমিশনের কথা বলছে। হ্যাঁ, এইটাই ঠিকই আছে। এই যে যেহেতু তারা পরীক্ষাগুলো দেয় নাই, সরকার প্রি টেস্ট কিন্তু দিয়েছে কিছু। যখন মাজার ভেঙেছে, মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙেছে, মব সন্ত্রাস হয়েছে যত্রতত্র, যখন বুলডোজার দিয়ে 32 নম্বর ভাঙা হয়েছে, সরকারের এই নির্বাকার চিত্ততাই কিন্তু এক ধরনের প্রি টেস্ট পরীক্ষা হয়ে গেছে। এবং এখন যখন এই লটারির গান তোলা হচ্ছে, নানান রকম ডিসি পরিবর্তনের কথা হচ্ছে, এত কিছু না করে আপনি তো পরিষ্কার করে একটা নিয়ম করবেন যে এই হচ্ছে আমার নিয়মাবলী, ভোটে যে নিয়ম পালন করবেন না তার কিন্তু চাকরির এই অবস্থা হবে, এবং সেটা আপনার সরাসরি ক্যামেরায় আপনার দেখা যাবে। আপনারা দেখানোর ব্যবস্থা করুন, এবং কোন আইন ভাঙলে কি হবে সেটার বিধিবিধান শক্তভাবে প্রচার করুন। সেইগুলো না করে দেখা যাচ্ছে এক ধরনের মানে জুলাইয়ের ব্যাপারে তাদের অনেক ডকুমেন্টারি, ড্রোন ইত্যাদি। জুলাইয়ের ব্যাপারটা সেই দিনের ঘটনা, আমাদের চোখের সামনে গুলি করেছে আওয়ামী লীগ, এটা নতুন করে দেখানোর কিছু নাই। এই গুলি থেকে কি শিক্ষা নিয়েছেন সেইটা আমাদের জানা দরকার। শেখ হাসিনা যেভাবে পালিয়ে যেতে হয়েছে, এর চাইতে বড় ফাঁসি তো আর তার হয় না। তার তো রাজনৈতিক ক্যারিয়ার ওখানেই শেষ, এবং সেটা নিয়ে সারাদিন কথা বলছেন সরকারের উপদেষ্টারা। একবারও বলছেন না কার কি দায়িত্ব, এবং সেইখান থেকে এই যে নির্বাচনের জন্য সরকার কতখানি শক্ত পায়ে দাঁড়িয়েছে এবং কতখানি নির্মোহ সরকার। সবচাইতে বড় উদাহরণ হতে পারতো সরকারি উপদেষ্টা যদি জানাতেন যে আমরা কিন্তু আগামী সরকারের অংশ হব না, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সকলেই। উত্তরটা একটু ছোট করে জানতে চাই। এইটা যদি না হয় তাহলে তো আপনার সরকার নিরপেক্ষ থাকবে না। আর আপনি যেটা বলছিলেন কোনটার, যে আমি বলছিলাম যে দলগুলো তো এরই মধ্যে পাল্টাপাল্টি দোষারোপ করছে যে অমুক দলের লোক প্রশাসনে বেশি, তমুক দলের লোক প্রশাসনে বেশি। আজকে তো লটারির মাধ্যমে 64 জেলা পুলিশ সুপারদেরকে রদবদল করা হয়েছে, পদায়ন করা হয়েছে নির্বাচন সুষ্ঠুভাবে করতে, এটা নিশ্চিত করার জন্য। তো যদি এ দলের লোকজন প্রশাসনে বেশি হয়ে থাকে, তাহলে লটারি করে তো সেই এ দলের লোকজনই তো বিভিন্ন জায়গায় পৌঁছে গেছে, তাহলে সুবিধা তো এ দলই পাবেন। আচ্ছা শুনেন, আপনার পরিবারে 20 জন সদস্য,
আপনি তো এই 20 জনকে নিয়েই তো আপনার পরিবারটা চালাতে হবে। এই দেশের যেগুলো মানুষ আছে, যে প্রশাসনে যারা আছে তাদেরকে নিয়েই তো আপনাকে কাজ করতে হবে। আপনাকে একটা বিধি-বিধান কঠোরভাবে তৈরি করে সেইটা পালনের জন্য বন্দোবস্ত করতে হবে। আপনি এখন কে কোন দলের, এইটাকে বাঁচতে গেলে তো যে কি উজাড় হয়ে যাবে, কম্বল বাঁচতে গা উজাড়ের অবস্থা হবে। কাজেই এখানে এই সমস্ত কিছু না খুঁজে, যেটা আমরা শুনতে পাই যে বিসিএস এ নাকি এখন কোনো হিন্দুকে চাকরি দেওয়া হচ্ছে না, কারণ হিন্দু মানে আওয়ামী লীগ। এটাও আমরা শুনতে পাই যে 246 জন উত্তীর্ণ হয়েছিল। এটা আমি প্রামাণ্য বলতে পারবো না, এটা আমি জেনেছি যে কোনো হিন্দু এই গত 15 মাসে চাকরি পায়নি। তো এই ভয়গুলা কেন? আমরা কি দেশ থেকে একটা সম্প্রদায়কেই বাদ দিয়ে দিব সরকারি চাকরিতে? কাজে এই বিষয়গুলো আমাদেরকে আরো গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গিতে দেখতে হবে। আপনার আইন কানুন আছে কেন? এই যে আমরা এখানে বসে আছি, হঠাৎ করে আমার পছন্দ হলো না, আমি এই পুরো একটা বাটি তুলে আপনার মাথায় বাড়িয়ে দিতে পারি নাকি? কারণ এখানে বাটিও আছে, সব আছে, আমি তো আইন হাতে তুলে নিতে পারি না। যদি তুলে নিই তার জন্য আইনের ব্যবস্থা আছে। আপনি আগেই বলতে পারেন না যে মাহবুব আজিজ কিন্তু বাটি তুলে নিতে পারে, ওকে আনা যাবে না। কারণ আপনি জাজমেন্টাল হয়েন না। আপনার জাজমেন্টাল হওয়া আপনার কাজ নয়। আমাদের সরকার থেকে শুরু করে যারাই ক্ষমতাবান হয়ে যান তারা খালি জাজমেন্ট করেন। জাজমেন্ট করার দায়িত্ব আইন আদালতের। সেই জায়গাতে থাকি, যার কাজ শেষে করি। এটা হচ্ছে সভ্যতার পাঠ। আমরা সভ্য ধন্যবাদ মানুষ হই। আপনাকে।